অনলাইন ডিস্ট্রাকশনে ডুবে থাকেন, মনোযোগ হারিয়ে ফেলেছেন, কাজে ফোকাস করতে পারছেন না। আপনি কি কখনো ভেবেছেন আমাদের জীবনে সমস্ত অস্থিরতা আর দুশ্চিন্তা কেন বেড়ে যাচ্ছে? প্রতিদিন ফোন, সোশ্যাল মিডিয়া, গেমস আর নিউজের পোকায় আপনার মন আটকে থাকে। তাহলে এই অডিও বুকটি ভাইজান এটা থেমে গেছে তো ওইটা করেন। শুধুমাত্র অলিভিলে আপনার জন্য। পার্ট 1, ডোপামিন ডিটক্সের পরিচিতি। আদিত্য একজন কলেজ পড়ুয়া যে সারাদিন মোবাইল এবং ল্যাপটপে ডুবে থাকে। Im Winter ist es schon fußkalt in so einem Wohnmobil. Und dann haben wir uns überlegt, muss ein Teppich her. Und ich denke mir, sowas muss man ja anfassen, fühlen. Und dann war der Gedanke geboren, wir fahren nach Bad Mendorf. Dann wurde uns direkt am Telefon auch gesagt, dass wir den Teppich dann anschließend auch wieder mitnehmen können. Das war natürlich auch ist ein super Kriterium. Wir waren total begeistert. সকালে উঠে সে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, ক্লাসের সময়ও মোবাইল চেক করে, রাতে গেম খেলে আর সিনেমা দেখে। এই অভ্যাসের কারণে তার পড়াশোনায় মনোযোগ কমে গেছে, পরিবারের সাথে সাথে কথাবার্তা কমে গেছে, এমনকি শরীর চর্চা ও বাইরে ঘোরাফেরাও সে প্রায় ভুলেই গেছে। একদিন তার এক শিক্ষক থেকে জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো লক্ষ্য করেছো তোমার ফোন ছাড়া তুমি কয়েক ঘন্টাও থাকতে পারো না? এই প্রশ্নটি আদিত্যকে ভাবিয়ে তুলল। সে সিদ্ধান্ত নিল একদিনের জন্য ডোপামিন ডিটক্স করবে। সে মোবাইল গেমস, ইউটিউব, এমনকি মিষ্টি জাতীয় খাবারও এড়িয়ে চলল। প্রথম কয়েক ঘন্টা সে খুব অস্থির অনুভব করছিল, কোনো কিছুতেই মন লাগছিল না, মনে হচ্ছিল সে কিছু মিস করছে। কিন্তু কিছুক্ষণ পর সে নিজের মনের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করলো। সে হাঁটতে বের হলো, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলো, নিজের একটা পুরনো Hey, welcome to Audifeel. আজকে আপনারা শুনছেন থিবো মরিসের লেখা ডোপামিন ডিটক্স। আপনি কি প্রতিদিন অসংখ্য নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া আর অনলাইন ডিস্ট্রাকশনে ডুবে থাকেন? মনোযোগ হারিয়ে ফেলেছেন, কাজে ফোকাস করতে পারছেন না? আপনি কি কখনো ভেবেছেন আমাদের জীবনে সমস্ত অস্থিরতা আর দুশ্চিন্তা কেন বেড়ে যাচ্ছে? প্রতিদিন ফোন, সোশ্যাল মিডিয়া, গেমস আর নিউজের পোকায় আপনার মন আটকে থাকে। তাহলে এই অডিও বুকটি শুধুমাত্র অডিফিলে আপনারই জন্য। পার্ট 1, ডোপামিন ডিটক্সের পরিচিতি। আদিত্য একজন কলেজ পড়ুয়া যে সারাদিন মোবাইল এবং ল্যাপটপে ডুবে থাকে। সকালে উঠে সে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে, ক্লাসের সময়ও মোবাইল চেক করে, রাতে গেম খেলে আর সিনেমা দেখে। এই অভ্যাসের কারণে তার পড়াশোনায় মনোযোগ কমে গেছে, পরিবারের সাথে সাথে কথাবার্তা কমে গেছে, এমনকি শরীর চর্চা ও বাইরে ঘোরাফেরাও সে প্রায় ভুলেই গেছে। একদিন তার এক শিক্ষক থেকে জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো লক্ষ্য করেছো তোমার ফোন ছাড়া তুমি কয়েক ঘন্টাও থাকতে পারো না? এই প্রশ্নটি আদিত্যকে ভাবিয়ে তুলল। সে সিদ্ধান্ত নিল একদিনের জন্য ডোপামিন ডিটক্স করবে। সে মোবাইল গেমস, ইউটিউব, এমনকি মিষ্টি জাতীয় খাবারও এড়িয়ে চলল। প্রথম কয়েক ঘন্টা সে খুব অস্থির অনুভব করছিল, কোনো কিছুতেই মন লাগছিল না, মনে হচ্ছিল সে কিছু মিস করছে। কিন্তু কিছুক্ষণ পর সে নিজের মনের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করলো। সে হাঁটতে বের হলো, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলো, নিজের একটা পুরনো বই পড়তে শুরু করলো। প্রথমবারের মতো সে বুঝতে পারলো আসল শান্তি শুধু বিনোদনের মধ্যে নেই,
বরং মনোযোগ ও গভীর কাজে ব্যস্ত থাকাটাই সত্যিকারের আনন্দ দেয়। এরপর থেকে আদিত্য ধীরে ধীরে তার ফোনের ব্যবহার সীমিত করল। সে পড়াশোনার দিকে মনোযোগ দিল, ব্যায়াম শুরু করলো এবং সত্যিকারের সম্পর্কগুলোকে সময় দিতে শুরু করলো। ডোপামিন ডিটক্স আমাদের একঘেয়ে অসচেতন জীবনযাত্রা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। যখন আমরা মোবাইল, বিনোদন এবং চটজলদি আনন্দ থেকে সাময়িক বিরতি নিই, তখন আমাদের মস্তিষ্ক পুনরায় ভারসাম্যে ফিরে আসে। এটি আমাদের কর্মক্ষমতা, ফোকাস এবং জীবনের প্রতি গভীর উপলব্ধি আনতে সাহায্য করে। আপনি কি কখনো ডোপামিন ডিটক্স করার চেষ্টা করেছেন? যদি না করে থাকেন তাহলে আজই চেষ্টা করুন। ডোপামিন ডিটক্স বইয়ের প্রথম অধ্যায় থিবো মরিস আমাদের দৈনন্দিন জীবনে ডোপামিনের ভূমিকা ব্যাখ্যা করে। লেখক আলোচনা করেন কিভাবে আধুনিক সমাজ তাৎক্ষণিক সন্তুষ্টি এবং ক্রমাগত উদ্দীপনার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস, ফাস্ট ফুড বা টেলিভিশন শো বিনোদন, এইসব কর্মকাণ্ড মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটায়। যদিও ডোপামিন নিজেই ক্ষতিকারক নয়, অতিরিক্ত উচ্চ ডোপামিন সক্রিয়তা মনোযোগ কমিয়ে দিতে পারে, কাজের প্রতি অনীহা সৃষ্টি করতে পারে এবং গুরুত্বপূর্ণ কাজকে একঘেয়ে করে তুলতে পারে। ডোপামিন একটি নিউরোট্রান্সমিটার যা অনুপ্রেরণা, আনন্দ এবং আচরণের পুনরাবৃত্তি নিশ্চিত করে। এটি মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের এমন কর্মকাণ্ড করতে উদ্বুদ্ধ করে যা আনন্দদায়ক বা অর্জনের অনুভূতি প্রদান করে। তবে আজকের যুগে যেখানে তাৎক্ষণিক পুরস্কার সহজলভ্য, সেখানে মস্তিষ্ক স্বল্প মেয়াদী সন্তুষ্টি অর্জনে অভ্যস্ত হয়ে পড়ে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। মরিস ব্যাখ্যা করেন যে প্রাচীনকালে মানুষ শিকার, সংগ্রহ এবং সামাজিক সম্পর্কের মাধ্যমে পুরস্কার পেত, কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে আজ কৃত্রিমভাবে অত্যাধিক ডোপামিন উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা মস্তিষ্কের ভারসাম্য নষ্ট করে দিয়েছে। লেখক অতিরিক্ত ডোপামিন উদ্দীপনার নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করেন। উচ্চ ডোপামিন যুক্ত কর্মকাণ্ডের ওপর নির্ভরতা নিম্নলিখিত সমস্যার সৃষ্টি করতে পারে। অনুপ্রেরণার অভাব: যখন মস্তিষ্ক দ্রুত ডোপামিন পাওয়ার অভ্যাস গড়ে তোলে, তখন পড়াশোনা বা দীর্ঘমেয়াদী কাজ বিরক্তিকর লাগে। Welcome to Proxy Chief. Here you can find all the proxies you need. মনোযোগের ঘাটতি: ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে উচ্চ ডোপামিন উদ্দীপনা পাওয়ার ফলে মস্তিষ্ক দ্রুত নতুনত্ব খোঁজে, যার ফলে গভীর মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। সহজ কর্মকাণ্ডে আগ্রহের অভাব, বই পড়া বা হাঁটার মতো সাধারণ কর্মকাণ্ড একঘেয়ে মনে হয়। আসক্তি ও বাধ্যতামূলক আচরণ: সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস বা খাবারের প্রতি অতিরিক্ত নির্ভরতা আসক্তির মতো আচরণের জন্ম দিতে পারে। অতিরিক্ত ডোপামিনের লক্ষণ: মরিস অতিরিক্ত ডোপামিন উদ্দীপনার সাধারণ লক্ষণ উল্লেখ করে। শক্তির অভাব এবং ক্লান্তি: মস্তিষ্ক স্বাভাবিক ডোপামিনের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে, ফলে প্রতিদিনের কাজের প্রতি অনীহা তৈরি হয়। একাগ্রতার অভাব: দ্রুত পুরস্কারের প্রতি আসক্তি গভীর মনোযোগ ও দীর্ঘ সময়ের কাজকে কঠিন করে তোলে। মেজাজের ওঠানামা ও উদ্বেগ: সহজ ডোপামিনের অভাবে অস্থিরতা ও হতাশা সৃষ্টি হতে পারে। প্রোক্রাস্টিনেশন ও উৎপাদনশীলতার ঘাটতি: উচ্চ ডোপামিন কর্মকাণ্ডের প্রতি আসক্তি, আর কম ডোপামিন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডকে অবহেলিত করে। কেন ডোপামিন ডিটক্স প্রয়োজন? ডোপামিন ডিটক্স হলো উচ্চ ডোপামিন কার্যকলাপ সীমিত বা পরিহার করা, যাতে মস্তিষ্ক পুনরায় স্বাভাবিক ভারসাম্য ফিরে পায়। এর ফলে অভ্যাসের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়, অসচেতনভাবে করা কর্মকাণ্ড থেকে মুক্তি পাওয়া সহজ হয়, উৎপাদনশীলতা ও মনোযোগ বাড়ে, কম বিভ্রান্তি থাকায় কাজের প্রতি গভীর মনোযোগ দেওয়া সম্ভব হয়, সহজ কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়ে, সময়ের সাথে সাথে মস্তিষ্ক পুনরায় সাধারণ কর্মকাণ্ডে আনন্দ খুঁজে পায়, আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বৃদ্ধি পায়, অল্প মেয়াদী লোভ এড়িয়ে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে মনোনিবেশ করা সহজ হয়। পার্ট 2: ডোপামিন আপনার মস্তিষ্ককে কিভাবে প্রভাবিত করে। থিবো মরিস ব্যাখ্যা করে কিভাবে ডোপামিন আমাদের মস্তিষ্কের উপর প্রভাব ফেলে এবং এটি আমাদের আচরণ, অভ্যাস ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। লেখক দেখান কিভাবে অতিরিক্ত ডোপামিন উদ্দীপনা আমাদের মস্তিষ্ককে অতি উত্তেজিত করে তোলে এবং দীর্ঘমেয়াদে কিভাবে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ডোপামিন কি
এবং এটি কিভাবে কাজ করে। লেখক ব্যাখ্যা করেন ডোপামিন হলো একটি নিউরো ট্রান্সমিটার যা আমাদের মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থা অর্থাৎ রিওয়ার্ড সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটি মূলত আমাদের অনুপ্রেরণা বাড়ায়। যখন আমরা কোনো সুখকর কাজ করি, যেমন প্রিয় খাবার খাওয়া বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, তখন ডোপামিন নিঃসৃত হয় এবং আমাদের আরো বেশি সেই কাজ করতে উৎসাহিত করে, আনন্দ এবং তৃপ্তির অনুভূতি সৃষ্টি করে। এটি আমাদের ইতিবাচক অভিজ্ঞতা থেকে শিখতে সাহায্য করে এবং ভবিষ্যতে সেই অভিজ্ঞতাগুলো পুনরাবৃত্তি করতে প্ররোচিত করে, নতুন অভ্যাস তৈরি করে। আমাদের প্রতিদিনের অভ্যাস ও আচরণ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিরিক্ত ডোপামিন এবং তার নেতিবাচক প্রভাব। লেখক ব্যাখ্যা করেন কিভাবে অত্যাধিক ডোপামিন উদ্দীপনা আমাদের মস্তিষ্কের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে। তাৎক্ষণিক সন্তুষ্টির প্রতি আসক্তি, সোশ্যাল মিডিয়া, গেমিং, ফাস্ট ফুড ইত্যাদির মাধ্যমে আমরা দ্রুত আনন্দ পাওয়ার চেষ্টা করি, যা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যে মনোযোগ দিতে বাধা সৃষ্টি করে। মস্তিষ্কের সংবেদনশীলতা হ্রাস পায়। অতিরিক্ত ডোপামিন রিসেপ্টর ব্যবহারে মস্তিষ্কের স্বাভাবিক প্রতিক্রিয়াশীলতা কমিয়ে দেয়, ফলে ছোট ছোট আনন্দ আর তৃপ্তিদায়ক মনে হয় না। একটি অভ্যাস গঠনের জন্য উচ্চ মাত্রার উদ্দীপনা প্রয়োজন হয়। সাধারণ কাজগুলো যেমন পড়াশোনা, ব্যায়াম কষ্টকর মনে হতে শুরু করে কারণ মস্তিষ্কে উচ্চ মাত্রার উদ্দীপনা চাইতে থাকে। ডোপামিন ভারসাম্যের রক্ষার কৌশল। লেখক কিছু গুরুত্বপূর্ণ কৌশল ব্যাখ্যা করেন যা আমাদের মস্তিষ্কের ডোপামিন ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করতে পারে। Hello everyone. In this episode, I will demonstrate how to automate data extraction from the Shopee. Shopee is a major নাম্বার 1, ডিজিটাল ডিটক্স করা। প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস এবং বিনোদনমূলক অ্যাপ ব্যবহারের সময় সীমিত করা। 2, প্রাকৃতিক ডোপামিন উৎস ব্যবহার করা। ব্যায়াম, মেডিটেশন, সৃজনশীল কাজ ও প্রকৃতির সঙ্গে সময় কাটানোর মাধ্যমে মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করা। 3, ধৈর্য ও শৃঙ্খলা তৈরি করা। তাৎক্ষণিক আনন্দের পরিবর্তে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জনে ফোকাস করা। 4, গভীর মনোযোগের অভ্যাস গঠন করা। নির্দিষ্ট সময়ের জন্য গভীর মনোযোগ দিয়ে কাজ করা এবং ব্যাঘাত কমানো। ডোপামিন ভারসাম্যের সুফল: উৎপাদনশীলতা বৃদ্ধি। অধিক মনোযোগের ফলে কাজের গতি ও মান বৃদ্ধি পায়। আনন্দের প্রকৃত উৎস খোঁজা সহজ হয়। কৃত্রিম আনন্দের পরিবর্তে প্রকৃত অভিজ্ঞতাগুলো উপভোগ করা যায়। মানসিক প্রশান্তি বৃদ্ধি। চাপ ও উদ্বেগ কমে যায়, ফলে আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। সৃজনশীলতা ও চিন্তা শক্তি বৃদ্ধি। গভীর মনোযোগ ও ধৈর্যের মাধ্যমে সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে। সঠিক কৌশল ও অভ্যাস গড়ে তুললে আমরা আরো কার্যকরভাবে কাজ করতে পারি এবং জীবনে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করতে পারি। পার্ট 3, আধুনিক বিভ্রান্তির সমস্যা। থিবো মরিস ব্যাখ্যা করেন কিভাবে আধুনিক বিশ্বের বিভিন্ন বিভ্রান্তি আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে এবং কিভাবে এটি আমাদের মনোযোগ, উৎপাদনশীলতা এবং সামগ্রিক মানসিক সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। আধুনিক বিভ্রান্তির উৎস। লেখক ব্যাখ্যা করেন বর্তমান সময়ে আমরা এমন অনেক কৃত্রিম আনন্দের উৎসে আসক্ত হয়ে পড়েছি যা আমাদের স্বাভাবিক মনোযোগ ও ফোকাসকে নষ্ট করছে। এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, ইউটিউব ইত্যাদি প্ল্যাটফর্মগুলো আমাদের ক্রমাগত নতুন নতুন আকর্ষণীয় কন্টেন্ট সরবরাহ করছে যা আমাদের মনোযোগ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। ভিডিও গেমস ও বিনোদনমূলক অ্যাপ। অত্যাধিক গেমিং আমাদের বাস্তব জীবনের কাছ থেকে দূরে সরিয়ে রাখে। অতিরিক্ত চাহিদা সম্পন্ন খাবার, ফাস্ট ফুড ও মিষ্টি জাতীয় খাবার আমাদের ডোপামিনের মাত্রা বাড়িয়ে তোলে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ও কর্মক্ষমতার ক্ষতি করে। নিরবিচ্ছিন্ন বিজ্ঞাপন ও কৃত্রিম উপভোগ। প্রতিনিয়ত বিজ্ঞাপন ও নতুন নতুন উপভোগ্য পণ্যের আকর্ষণ আমাদের মনোযোগ ধরে রাখতে বাধা সৃষ্টি করে। কিভাবে এই বিভ্রান্তি আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে? লেখক ব্যাখ্যা করেন এই আধুনিক বিভ্রান্তগুলো আমাদের মস্তিষ্কের ওপর কিভাবে নেতিবাচক প্রভাব ফেলে। তাৎক্ষণিক সন্তুষ্টির প্রতি আসক্তি। আমরা সহজেই তাৎক্ষণিক আনন্দ খুঁজি, ফলে দীর্ঘমেয়াদী অর্জনে মনোযোগ দিতে পারি না। মস্তিষ্কের সংবেদনশীলতা হ্রাস পায়। অধিক মাত্রায় ডোপামিন উদ্দীপনা পাওয়ার কারণে সাধারণ কাজগুলো আমাদের কাছে বিরক্তিকর মনে হয়। একটি অভ্যাস গঠনের জন্য উচ্চ মাত্রার উদ্দীপনা প্রয়োজন হয়।
ফলে আমরা গভীর মনোযোগ ও ধৈর্যের অভাবে পড়ি, উৎপাদনশীলতা হ্রাস পায়, কাজের প্রতি আগ্রহ কমে যায় এবং প্রয়োজনীয় কাজ এড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। কিভাবে এই বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়া যায়? লেখক কিছু গুরুত্বপূর্ণ কৌশল ব্যাখ্যা করেন যা আমাদের মস্তিষ্কের ডোপামিন ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করতে পারে। নাম্বার 1, ডিজিটাল ডিটক্স করা। নির্দিষ্ট সময়ের জন্য সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস এবং বিনোদনমূলক অ্যাপ ব্যবহার কমিয়ে ফেলা। নাম্বার 2, প্রাকৃতিক ডোপামিন উৎস ব্যবহার করা। ব্যায়াম, মেডিটেশন, সৃজনশীল কাজ ও প্রকৃতির সঙ্গে সময় কাটানোর মাধ্যমে মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করা। নাম্বার 3, ধৈর্য ও শৃঙ্খলা তৈরি করা। তাৎক্ষণিক আনন্দের পরিবর্তে দীর্ঘমেয়াদী অর্জনে ফোকাস করা। নাম্বার 4, গভীর মনোযোগের অভ্যাস গঠন করা। নির্দিষ্ট সময়ের জন্য গভীর মনোযোগ দিয়ে কাজ করা এবং ব্যাঘাত কমানো। ডোপামিন ভারসাম্যের সুফল: উৎপাদনশীলতা বৃদ্ধি। অধিক মনোযোগের ফলে কাজের গতি ও মান বৃদ্ধি পায়। আনন্দের প্রকৃত উৎস খোঁজা সহজ হয়। কৃত্রিম আনন্দের পরিবর্তে প্রকৃত অভিজ্ঞতাগুলো উপভোগ করা যায়। মানসিক প্রশান্তি বৃদ্ধি। চাপ ও উদ্বেগ কমে যায়, ফলে আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। পার্ট 4, ডোপামিন ডিটক্সের সুবিধাগুলো। থিবো মরিস ব্যাখ্যা করেন কিভাবে ডোপামিন ডিটক্স আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে এবং এটি আমাদের মনোযোগ, উৎপাদনশীলতা ও সামগ্রিক মানসিক সুস্থতার উন্নতি করতে পারে। ডোপামিন ডিটক্স কিভাবে আমাদের উপকার করে? লেখক ব্যাখ্যা করেন যে নিয়মিত ডোপামিন ডিটক্স করলে আমাদের জীবনে নিম্নলিখিত সুবিধাগুলো পাওয়া যায়, যেমন মনোযোগ ও ফোকাসকে বৃদ্ধি করা, উৎপাদনশীলতা বৃদ্ধি, কম সময়ে অধিক গুরুত্ব। আসসালামু আলাইকুম। তো আমরা মূলত ডিজিটাল অ্যাক্টিভিটি থেকে কিভাবে নিজেকে বাঁচায় রাখতে পারি। ডিজিটাল অ্যাক্টিভিটি বলতে আমাদের যে প্রতিদিন একটা লিমিটেড এনার্জি থাকে। আমার কথাগুলো কি শোনা যাইতেছে? একটু ই করবেন, কনফার্ম করবেন। জি, শোনা যাচ্ছে। তো এখানে মূলত 13 মিনিটের মতো ভিডিওটা চলছে। এইটা একটা বই। আমি এই ধরনের বই সবসময় পড়ি, ঠিক আছে? তো এই ধরনের বই পড়লে কি হয়, আপনার যে অনেক সময় টাইম নষ্ট হয়। এই বইটা বিশেষ করে এটা যদি আপনি মাঝে 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 পড়েন, তাহলে আপনার মস্তিষ্কে এমন একটা সিস্টেম চালু হবে যে সিস্টেমটা আপনাকে অ্যালার্ট করে দিবে যে তুমি এখন টাইম নষ্ট করতেছো। মানে স্পেসিফিক আপনার লক্ষ্যের বাহিরে অন্য কোনো কাজ যদি করেন, তখনই আপনার এই অ্যালার্টটা আপনার মস্তিষ্কে আসবে। এটা আমি অনুভব করতেছি। আমি এটা অনেক দিন ধরে পড়ি এবং কি দেখতেছি। তো এই কারণে আর কি দেখাইলাম। এরকম আরো বেশ কিছু আছে। আপাতত আপনারা যদি বলেন যে হ্যাঁ আমরা এই পুরো বইটা মানে পুরো বুক সামারিটা আগে শুনি, তাহলে অনেকটা শুনতে পারেন, সমস্যা নেই। আর যদি বলেন যে না আপাতত এই পর্যন্ত রাখে, মূল কার্যক্রম মানে মূল বিষয়ে ঢুকতেই, তাহলে আমরা মূলত মূল লেসনে চলে যাব। মূল লেসনটা হচ্ছে যে প্রোডাক্ট সিলেকশনে কিভাবে আমরা দ্রুত প্রোডাক্ট সিলেকশন করতে পারি। তো আমরা কি মূল লেসনে চলে যেতে পারি এখন? মূল লেসনে চলে যাওয়া যায় আমার কারণ ডোপামিন ডিটক্স করছি। এরপরেও এই অডিওটা খুব ভালো লাগছে। আসলে সবাইকে এই টাইপের করা উচিত। আপনি যেটা বললেন যে মানসিক কন্ট্রোল করার জন্য, মন টাইপটাকে বাঁচার জন্য দারুণ লেস। আমরা বাকি কাজগুলো আসতে পারি আপনার এই তাহলে আমার এটা আমার বারবার হবে না। তো আমরা চাইলে আপনার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা নিজেরা নিজের দায়িত্বে দেখে, ঠিক আছে? এরকম আরো বেশ কিছু প্রোডাক্টিভিটি বাড়ায় বিজনেসের ক্ষেত্রে। আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে, আপনার লাইফে ভ্যালু অ্যাড করবে, বুঝতে পারছেন? প্রোডাক্টিভিটি বাড়াবে প্লাস আপনার লাইফে ভ্যালু অ্যাড করবে 100 গ্যারান্টি। কারণ এগুলো আপনাকে কোনো হার্ড না, এটা সফট স্কিল। এরকম বেশ কিছু আছে, মানে এরকম আরো বেশ কিছু আছে। আরো একটা হচ্ছে পাওয়ার
ঠিক আছে? মানে একটা আছে পাওয়ারফুল ফোকাস, আরেকটা আছে মনে করেন যে কিভাবে আপনি আর কি মাস্টারি করতে পারেন কোনো একটা বিষয়ের উপর। এগুলো আর কি কোনোটাই আপনার স্কিল হাতে ধরে শিখাবে না, কিন্তু আপনাকে আর কি যেটা করবো এটা হচ্ছে যে তারা কিছু সূত্র দিব, যে সূত্রগুলো ব্যবহার করলে আপনি আপনার অনেক কিছু থেকে, ঠিক আছে, অনেক কিছু থেকে আপনি বাইসে যেতে পারবেন। যেমন দেখেন এখানে যে এই মাস্টারি, এই বইটা আপনাকে আর কি কোনো একটা বিষয়ে অনেক দক্ষ হইতে সহযোগিতা করবো। পাওয়ারফুল ফোকাস, এটা হইতেছে যে এই যে আমরা যে এতক্ষণ ডিটক্স দেখলাম, ওই ডিটক্সের পরে আপনার মাথাটা একটু কি হবে, মানে আরেকটু পাওয়ারফুল ফোকাস দেওয়ার জন্য যে জিনিসটা প্রয়োজন হবে সেই জিনিসটা হইতেছে এই পাওয়ারফুল ফোকাস। এরপরে থাকে টাইম ম্যানেজমেন্ট। বেশ কিছু বই আছে, এই বইগুলো যদি পড়েন তাহলে আপনার ডিজিটাল অ্যাক্টিভিটি থেকে আপনি অনেকটাই, ঠিক আছে, অনেকটাই বেঁচে যেতে পারবেন। অ্যাক্টিভিটি বলতে ডিজিটাল ডিস্ট্রাকশন বলা হইতেছে এখানে। ডিজিটাল ডিস্ট্রাকশন কমাইতে পারলে আপনি যে কোনো জিনিসের মধ্যে মনোযোগ দিতে পারবেন। বিশেষ করে এই নোটিফিকেশনটা অফ করে রাখবেন, তাও আবার সবগুলো কিছু কিছু নোটিফিকেশন অফ করে রাখবেন যেগুলো আপনার কাছে মনে হয় যে আপনি একটা কাজ করেন বলা আপনাকে একটা নোটিফিকেশনের মাধ্যমে আপনার ওই কাজ থেকে মানে একটু ডিস্ট্রাকশন তৈরি করে। এমন গ্রুপ, এমন পেজ যেগুলো আপনার অপছন্দনীয়, আপনার প্রোডাক্টিভিটির মধ্যে পড়ে না, ওইগুলোকে ইন্ডিভিজুয়ালি আপনারা এই নোটিফিকেশনগুলো অফ করে দিবেন। নোটিফিকেশনগুলো অফ করলে কি হয়, আমাদের মাথা যখন একটা কোনো একটা সিগন্যাল পায়, ফেসবুকের যে মেসেঞ্জারের একটা সাউন্ড, এই সাউন্ডটা আপনি যদি রিসার্চ করেন অনলাইনে তাহলে বুঝতে পারবেন এটা আপনার মাথার ভিতরে কিভাবে যায় হিট করে। যদিও সাউন্ডটা অল্প, কিছু সাউন্ড আছে আপনার সামনে প্লে করলে ওই সাউন্ডগুলো আপনার মস্তিষ্ককে ঠান্ডা করবে। কিছু সাউন্ড আছে আপনার মস্তিষ্ককে উত্তেজিত করবে। কিছু সাউন্ড আছে আপনার মস্তিষ্কের মধ্যে কিছু একটা জিনিস মেসেজ দিবে। দেখবেন ফেসবুক আপনার সামনে অ্যাড দেয় অনেক সময়, ঠিক ওই যে মেসেঞ্জারের সাউন্ডটা দিয়ে অ্যাড দেয়। কেন দেয়? এই সাউন্ডেরও একটা কি আছে, সাইকোলজি আছে। আর আমরা যেহেতু অনলাইনে বিজনেস করতে আসছি, আমাদের কাস্টমার সাইকোলজি মানুষের মাথা নিয়ে অনেক পরিমাণে খেলাধুলা করতে হবে। মানুষের খেলাধুলা বলতে মানে মানুষের সাইকোলজি নিয়ে বুঝতে হবে, কাস্টমারের সাইকোলজি নিয়ে বুঝতে হবে। যেমন ফেসবুক আমাদেরকে আমাদের সাইকোলজি ব্যবহার করে তার প্ল্যাটফর্মের ভিতরে আমাদেরকে সবসময় আটকায় রাখবে, সবসময়। কারণ তার প্ল্যাটফর্মে আমরা সময় দিলে সে আমাদের কাছ থেকে ইনকাম করতে পারবে। ঠিক আমাদের ক্ষেত্রে আমরা আমাদের কাস্টমারকে যদি আমাদের দিকে আনতে চাই, আগে আমাদের ডিস্ট্রাকশন থেকে বাহিরে যেতে হবে। এই কাজ এইটা হচ্ছে আমি মূলত মাইন্ড আছে এখানে একটা বই আছে, আমি আপনাদের লিংক দিয়ে আমাদের প্রোডাক্ট সিলেকশন। আজকে প্রোডাক্ট সিলেকশন করার পরে যদি আমাদের সময় থাকে, হাতে সময় পাই, আচ্ছা আমি একটু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিই যাতে যারা এখন পর্যন্ত জয়েন করে নাই, ঠিক আছে, তারা যাতে একটু জয়েন করে ফেলে। একটু সময় দিবেন আমাকে।
আচ্ছা, এখানে এই মিটিংটা কেটে দেবো। আগামী 21 মিনিট পরে আমরা ঠিক 10-15 মিনিট পরে নতুন একটা লিঙ্কের মাধ্যমে জয়েন করবো, ঠিক আছে? আর ওইটার মধ্যে যা হবে সবগুলো কথা আমরা রেকর্ড করার চেষ্টা করব। এটার মধ্যে যা হবে এগুলো রেকর্ড করবো। এই এই সেশনে মানে আমরা 1 ঘন্টা পর পর একটা লিঙ্ক চেঞ্জ করবো। একটা না, এখন 8:30 বাজে, আমরা 10টা পর্যন্ত একটা না শিখবো। যদি প্রোডাক্ট সিলেকশন শেষ করে ওয়েবসাইট সেটআপে যাইতে পারি, তাহলে আমরা ওয়েবসাইট সেটআপে চলে যাব, ঠিক আছে? প্রয়োজনে আমরা ওয়েবসাইট সেটআপ কিভাবে করতে হয় এই জিনিসগুলোর মধ্যে চলে যাব আজকে। যদিও প্রোডাক্ট সিলেকশন আমাদের মূল টপিক আছে, আর আমাদের যেহেতু 4 দিন টার্গেট, যে আমরা 4 দিনের মধ্যে পুরো কাজগুলো শেষ করবো। অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাড সেটআপ, ফেসবুক অ্যাড রান, এমনকি অ্যাড স্কেলিং এর কিছু টেকনিক নিয়েও কথা বলবো। সবগুলো নিয়ে যেহেতু 4 দিনে শেষ করা রাখবো, তো আমরা যতটুকু সম্ভব আজকে আগায় রাখবো, আজকে প্রথম দিন। তো প্রথমেই আসি মার্কেট রিসার্চ। এখানে আমি আরো একটা জিনিস অ্যাড করতে চাইতেছি, এটা হচ্ছে মার্কেট রিসার্চ করার আগে আপনি আগে নিজেকে রিসার্চ করবেন। প্রোডাক্ট সিলেকশনের প্রথম ধাপ আকারে আপনি আপনার নিজেকে রিসার্চ করবেন। এটা কেন? দাঁড়ান আমি করি। তো মার্কেট রিসার্চ করার আগে নিজেকে রিসার্চ করবেন। নিজেকে রিসার্চ কেন করতে হয়? কারণ হচ্ছে দেখেন, একটা প্রোডাক্ট আমি আমার রিয়েল লাইফের এক্সাম্পল দিতেছি, ঠিক আছে? রিয়েল লাইফ, আর আমার কাছে সমস্ত কিছু রিয়েল লাইফের পাবেন, কোনো থিওরিটিক্যাল বেশি একটা পাবেন না, হালকা পাতলা পাবেন। তারপরে যদিও কোনো থিওরিটিক্যাল থাকে তাহলে ওইগুলো আমরা এআই এর মাধ্যমে দেখাবো। যেহেতু এটা মানে আউট নলেজ, যেহেতু এটা আমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে যায় নাই, হয় নাই, এরকম কিছু হইলে আমরা চ্যাট জিপিটির মতো যে এআই সিস্টেমগুলো আছে ওইগুলোর মাধ্যমে করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আসেন রিয়েল লাইফের এক্সাম্পলটা দেখি। আমি একটা বেবি বাউন্সার নামে একটা, আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, সাউন্ড ক্লিয়ার আছে। তো আলিফ ভাই মনে হয় আল আলিফ প্রোডাকশন নাকি জানি, এটা আমি বানানটা করতে পারতেছি না। তো আপনি একটু লিভ নিয়ে নতুন করে জয়েন দেন। ওকে, বাক শুরু করি। আচ্ছা, তো নিজেকে কেন চেনা লাগে আমি রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিতেছি। এক্সাম্পলটা হচ্ছে, আমি একজন সফটওয়্যার ডেভেলপার, আমার একটা প্রফেশন আছে, আমি একটা বিষয়ের ভিতর খুবই দক্ষ, এমন দক্ষ যে একজন একটানা, যদি বলেন যে একটানা আপনি 24 ঘন্টা, 24 ঘন্টা তো সম্ভব না, কারণ ঘুম ধরবে, কারণ আমার ঘুম ধরলে আর অন্য কোনো কিছু কাজ করে না মাথায়। তো ঘুম যতক্ষণ পর্যন্ত না ধরবে এতক্ষণ পর্যন্ত আপনি একটানা লেকচার দিবেন, মানুষকে শিখাবেন, আমি ওটা পারবো। কারণ কি, ওটার মধ্যে আমার মাস্টারি আছে। একটু আগে যে একটা বই দেখাইলাম আপনাদেরকে, এই যে বইটা মাস্টারি, ঠিক আছে? মাস্টারি আছে, আমি এটার উপর এক্সপার্ট, যেটা কি সফটওয়্যার ডেভেলপমেন্ট। এখন আপনি যদি কোনো একটা বিষয়ের মধ্যে এক্সপার্ট হয়ে থাকেন, আপনি মার্কেট রিসার্চ করবেন একরকম ভাবে। আর যদি আপনার কোনো এক্সপার্টাইজ না থাকে, তাহলে জাস্ট খালি খুঁজবেন, ও আমার এটা শেষ হয় নাই, ইউজ কেসটা শেষ হয়। আচ্ছা, আমি রেকর্ড করার একটু চেষ্টা করি, কারণ রেকর্ড করাটা বেশি জরুরি আমার কাছে মনে হইতেছে।
ভাই আমি তো কোনো কথা শুনতে পাচ্ছি না। ভাই আপনি মানে ওনাকে এখন আমি কিভাবে বলবো? আলিফ ভাই আপনি লিভ নিয়ে ফিরা নতুন করে জয়েন্ট হন, আপনি লিভ নেন। ওনাকে একটু মেসেজ দেন, আমাদের এই নিতে ওনার নামটা উল্লেখ করে মেসেজ দেন যে ভাই আপনি লিভ নিয়ে আবার নতুন করে জয়েন। কারণ উনি যেহেতু কথাই শুনতেছেন না, তাহলে আর আমরা কি করতে পারি? আচ্ছা আমি একটু স্ক্রিনটা পরিবর্তন করি। এখন সম্ভবত আমার কথাগুলো রেকর্ড হবে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এখন যা বলবো তা রেকর্ড হবে। আমি যেটা বলতেছিলাম যে মার্কেট রিসার্চ করার আগে আপনি নিজেকে একটু রিসার্চ করবেন। মার্কেট রিসার্চ করার আগে নিজেকে রিসার্চ করবেন। এতে কি হবে, আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনার মার্কেট রিসার্চটা হবে আপনার সেই এক্সপার্টাইজের উপর। এটার কারণ আছে, আপনি গণিতে অনেক ভালো পারেন, 100 মানুষের সামনে আপনি গণিত নিয়ে কথা বলতে পারবেন, এটা আপনার কিন্তু একটা এক্সপার্টাইজ। আপনি চাইলে কিন্তু এইটা নিয়ে ব্যবসা করতে পারবেন। আপনি যদি সেল জানেন, সেল করতে বুঝেন যে কিভাবে সেল করতে হয়, তাহলে আপনি এনিথিং বিক্রি করতে পারবেন। মাথার চিন্তাটাকেও আপনি বিক্রি করতে পারবেন। এমনকি আমি দেখায় দিতে পারবো বাজারে বাংলাদেশে এমন কিছু মাল বিক্রি হইতেছে যেটার মূল্য আপনার কাছে অন্য প্ল্যাটফর্মে মাসে 500 টাকা দিয়ে আপনি 6 মাসে পুরো জ্ঞানটাই পাওয়া যাবেন। বাট সেম জিনিসটাই আপনি 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে কিনতেছেন। এই যে 3 লাখ টাকা দিয়ে আমরা কিনতেছি অথবা মানুষে কিনতেছে কেন? উনি সেল করতে জানে, সে জানে হাউ টু সেল। আপনি সেল করতে জানবেন যখন আপনার এক্সপার্টিস থাকবে একটা বিষয়ে, আবার আপনি সেলস করতে জানেন, আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। আর এটার জন্য আপনার লাগবে, আপনার এক্সপার্টাইজের জন্য মাস্টারি যদি থাকে আপনার কোনো বিষয়ে, তাহলে আপনি মার্কেট রিসার্চ করবেন আপনার মাস্টারির উপর, প্রোডাক্ট আপনার মাস্টারির উপর পাবেন। যেমন ধরেন আমি একটু গ্রামের উদাহরণ দিয়ে বলি। আচ্ছা উদাহরণে পরে যাই, আগে আমার রিয়েল কেসটা বলি। আমি একটা বেবি বাউন্সার নামক প্রোডাক্ট নিয়ে মার্কেটিং শুরু করছিলাম। আমি ভাবছিলাম কি সবাই ই কমার্স করতেছে, তো আমারও ই কমার্স করতে হবে। আমি কি করছি, আমারই এক ছোট ভাই 2000 সালের পরে 8-9 সালের দিকে ও আর কি শুধুমাত্র এই ই কমার্সের বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করে বিক্রি করতো, অনেক আগে আর কি, অনেক আগে। তো ওই সময় ও আমার কাছে আইসা কিন্তু এই ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মার্কেটিং রিলেটেড অনেক কিছু নিয়ে এসে মোটকথা আমার অফিসে এসে বসে থাকতো। করতে গেছে ছোটখাটো, ওই সময় আমার একটা ছোটখাটো অফিস ছিল, ঠিক আছে, একটা রুম ছিল আলাদা। 12 সালের দিকে ওই রুমের ভিতরে আইসা বসে থাকতো। ওরা আর কি 7-8 জন ছিল, তার মধ্যে একজন গেইন করছে আর বাকিরা ফিরে গেছে। কারণ ওই যে মানে একটা প্রোডাক্ট, একটা বিষয়ের উপর সে 5 বছর সময় নিচ্ছে, তারপরে সে ইনকাম ভালো করে। এখন তার মাসে 30-40 লাখ টাকা সেল থাকে। এখন আমার কেসটা কি, আমি ওর দেখা দেখি, আমি যে সফটওয়্যারে এক্সপার্ট, আমি যে সফটওয়্যার বানাইতে কোনো ডকুমেন্ট আমাকে দিতে হয় না, একটা আইডিয়া দিবেন, আমি সেই আইডিয়ার উপর কাজ করবো, আপনার পছন্দ সেটা দিচ্ছি, কোনো ডকুমেন্ট আমার লাগবে না। ওই ধরনের এক্সপার্টাইজ আমার আছে সফটওয়্যারের উপর। তো এখন 11 মিনিট আছে, 11 মিনিট পরে আমরা গ্রুপে নতুন লিঙ্ক দিব, ঠিক আছে, গ্রুপে নতুন লিঙ্ক দিব, সেই লিঙ্কে আবার জয়েন করবেন আপনারা। এই মিটিংটা কেটে দেবো 11 মিনিট পরে। তো ওই যে আমি ওর দেখা দেখি একটা বেবি বাউন্সার নামক প্রোডাক্ট নিয়ে মার্কেটিং শুরু করলাম, আমার এক্সপার্টাইজ বাদ দিয়ে। এখানে আমার প্রোডাক্ট সিলেকশনটা ভুল ছিল। আমি একটা ভিডিও অ্যাড বানাইতে 15 দিন প্র্যাকটিস করছি,
15 দিন প্র্যাকটিস করছি প্রতিদিন একবার। তারপরেও 15 দিনের মাথায় যখন আমি ডিএসএলআর ক্যামেরার সামনে দাঁড়াই আমার অফিসে কথা বলি, তখন আমার প্রফেশনাল ভাবে যে একটা কথার ভাব, কথার টোন আসার কথা, সেটা আসে না 15 দিন প্র্যাকটিস করার পরে। অপরদিকে আমি আপনাদের সামনে এখন কথা বলতেছি, এখানে আমি আমার এক্সপার্টাইজ আছে, যার কারণে আমি হতবত খাইতেছি না। ক্যামেরার সামনে কথা বললে আর 10 জন মানুষের সামনে কথা বলা, দুইটা কিন্তু তফাৎ অনেক বেশি। এখানে রিয়েল টাইম কথা হইতেছে, আমার মনের ভিতরে একটা ভয় কাজ করার কথা ছিল, কিন্তু এটা করতেছে না। কারণ হইতেছে যে আমার এই বিষয়ে এক্সপার্টাইজ আছে। আপনিও আপনার এক্সপার্টাইজ বিষয়টাকে আগে খুঁজে বাহির করেন। এই যে কাস্টমার আইডেন্টিফিকেশন, কম্পিটিটর অ্যানালাইসিস, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্রোডাক্ট চয়েস, এই যে এটা নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? যদি এক্সপার্টাইজ থাকে, আপনি যদি ডিজিটাল কোনো বিষয় নিয়ে এক্সপার্টাইজ থাকে, আপনি ওই রকম প্রোডাক্ট নেন, আপনি সেল করতে জানলে যে কোনো কিছুই বিক্রি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আপনার আরেকটু কথা বলে দেই। এই যে এক্সপার্টাইজ থাকার কারণে আমি যেটা পাইতেছি, এখন আমি একটা ভিডিও স্ক্রিপ্ট বলার সময় 15 মিনিটের বেশি ব্যবহার করি না, ক্যামেরার সামনে আমি থাকি না। এমনকি বলার আগে আমি সর্বোচ্চ একবার, সর্বোচ্চ 3 বার, মিনিমাম একবার, সর্বোচ্চ 3 বার প্র্যাকটিস করি। মানে স্ক্রিপ্টটা করি আর মাথায় একটা তৈরি করি, মানে ভিজুয়ালাইজ করি যে এই কথাগুলো কিভাবে বলতে হবে। ওই যখন আমি বলতে যাই তখন ওই কথাগুলো আমার ভিতর থেকে আসে, কারণ আমি তো এটার উপর এক্সপার্ট। অপরদিকে যখন ওই বেবি বাউন্সারের ভিডিও করতে চাইছি, 5টা ভিডিও করছিলাম, তো 5টা ভিডিওতে আমার 2 মাস সময় লাগছিল। তখন মনে হয়েছিল কি যে আসলে কি আমার দ্বারা হবে এগুলো? তো এখানে এক্সপার্টাইজ আপনার নাও থাকতে পারে। আপনি খুঁজে বাহির করেন কোন বিষয়টা নিয়ে আপনি আপনার বন্ধুদের সাথে আলোচনা করতে মনের ভিতর থেকে আগ্রহ, মানে উৎসাহ পান, ভিতর থেকে উৎসাহ আসে, এমন কিছু একটা খুঁজে বাহির করেন আপনি সবার আগে। নিজেকে একটু বুঝেন যে আপনি কোন বিষয়ের উপর কথা বলতে পারবেন। মার্কেটিং মানে আপনি ডিজিটাল ব্যবসা যদি করতে চান, ডিজিটালের থ্রুতে নিজের ব্যবসা পরিচালনা করতে চান, আপনার মাস্টারি লাগবে কোনো একটা বিষয়ে। মাস্টারি না থাকলে সর্বোচ্চ প্যাশন লাগবে। প্যাশন কি জিনিস এটা আপনারা আমার থেকেও ভালো জানেন, অনেক শিক্ষিত ভাই আছেন আপনারা। তো প্যাশন আমি এতটুকু বুঝি, আমি প্রোগ্রামিং এ বসলে আমার খিদা অনুভব হয় না, এটাই আমার প্যাশন। কম্পিউটারে বসলে যদি আমি কোনো একটা ভিডিও বানাইতে চাই, 3 দিন চিন্তা করি, কোনো কিছু করতে গেলে 3 দিন চিন্তা করি। কিন্তু কম্পিউটারে বসে যদি আমি আমার কোড এডিটর, মানে প্রোগ্রামিং এর যেই কাজগুলো করা হয় যেইভাবে, ওগুলাকে কোড এডিটর বলা হয়, ওইটা ওপেন করি আমার অজান্তে, মানে আমার জানার অজান্তে, এই যে হ্যাবিট, এরকম কিছু খুঁজে বাহির করেন আপনার ভিতর থেকে। তারপরে কি করবেন? এরপরে এটা নিয়ে মার্কেট রিসার্চ করবেন। এখন আমরা এই লিঙ্কটা কাইটা দিব, নতুন লিঙ্কে প্রবেশ করব, ঠিক আছে? নতুন লিঙ্কে প্রবেশ করব, সেইখান থেকে কিভাবে মার্কেট রিসার্চ করতে হয় হালকা পাতলা দেখা শুরু করব, কিভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করবে। পরবর্তী মিটিং থেকে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত যে বললাম, আপনারা কি মানে লিঙ্কটা কাইটা গেছে, কাইটা যাবে এখন 5 মিনিট পরেই কাইটা যাবে। তো আমরা একটু মাইক্রোফোন ওপেন করি, ওপেন করে একটু কথা বলি যে কে কি বুঝলেন এতটুকু কথা। হ্যালো, আপনারা কি শুনতেছেন? জি, শুনতেছি। আপনারা যদি একটু মানে সমস্যা ধারণা দিও, ঠিক আছে? তাইলে আমার আবার মনে হয় যে আমি একটু মানে ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলছি, মানুষের সামনে।
তো কি কি শিখলেন, কি বুঝলেন? নতুন লিঙ্ক দেন, নতুন লিঙ্কেই নতুন লিঙ্ক দিয়ে দিচ্ছেন। না, নতুন লিঙ্কটা এখনো দিইনি, নতুন লিঙ্কটা দিব এখন। আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম একটা মানুষ যে বিষয়ে এক্সপার্ট সেই বিষয়েই আগানোটা ভালো হবে, তাহলে সে দ্রুত সফলতা হতে পারবে। অনেক বেশি না, 100-র ভিতরে 90% যারা সফল হয়েছে তারা যায় দেখেন, তারা এক্সারসাইজ থেকে সফল হয়েছে। এখন যদি ধরেন কারো এক্সপার্টাইজ না থাকে আর তারা যদি নতুন ব্যবসা শুরু থাকে, তাহলে তার মধ্যে হবে যেটা তার প্রত্যেকটা করে সেই ব্যাপারে তার এক্সপার্টাইজ হয়ে যাওয়া, জ্ঞান আহরণ করা শুরু করে হোক, শিখে হোক, যেভাবেই হোক তাকে ওই লাইনে একটা ভালো দক্ষতা অর্জন করা। এটা একটা ব্যাপার। আর একটা কথা বললেন, যদি নিতান্ত নাও থাকে তাও একটা প্ল্যাটফর্ম থাকতে হবে। প্ল্যাটফর্মটা হলো প্ল্যাটফর্মও নাই, এক্সপার্টাইজ নাই, তাহলে এই ব্যবসা করার জন্য না করা ভালো, রিস্ক থেকে যায়, যে কোনো সময় পড়ে যাবে। এই যাত্রা আপনি করতে পারেন, আপনি করবেন, কিন্তু আপনার একটু কষ্টটা একটু বেশি করা লাগবে। মোটিভেশন হতে পারে, হতে পারে। আচ্ছা, আমরা এখন একে একে এটা থেকে এই মিটিং থেকে লিভ নিয়ে নতুন লিঙ্কে জয়েন দিই। আমি গ্রুপে নতুন লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আগামী ক্লাস থেকে আমরা লিঙ্ক চেঞ্জ করা লাগবে না, আমরা একটা প্রিমিয়াম ভার্সন গুগল মিট অথবা নিয়ে নিব। সব সময় উপরে দিতে কাম করতো না, ও আমি তো সিঁড়িগুলো জারু দেয় নিচে আলাইতো, নিচে সাইড দেন না ইতে দিছে গাইতে দিছে, তো পানি নিচ দেয় না ধুইলে নিচে পানি ঝুল, সেটা নিচের মেশিন আবার হচ্ছে নাকে এখান থেকে লিভ নেন, সবাই এখান থেকে লিভ নেন, মানে পুরানটা থেকে লিভ নেন, আমি নিজেও নিতেছি। মানুষ ছিল হয়ে যাবে তো ফোন। তো সবাই আসুক, আর এই ডিস্ট্রাকশনটা যাতে না হয় আমরা পরবর্তীতে এটা খেয়াল রাখবো। ঠান্ডা কমাবো তার খাইছি এখানে আপনি আসেন, ছিল আস্তে আস্তে আমাদের গ্রুপে নাই এমন কেউ কি জয়েন হয়েছিল? আলিফ ভাই হয়েছিল, ছিলাম গ্রুপে জয়েন হয়নি, কিন্তু হোয়াটসঅ্যাপে জয়েন করা হয়েছে, ওখানে লিঙ্ক থেকে হচ্ছে জয়েন করছে। আসাদুজ্জামান যিনি, উনি হচ্ছে ওভাবে জয়েন করেন। তাহলে আপনি একটু পার্সোনালি ওনাকে একটু লিঙ্কটা দিয়ে দেন। আচ্ছা, মার্কেট রিসার্চ বলতে আমরা যেটা বুঝি যে আমরা যে মালটা নিয়ে বিজনেস করতে চাইতেছি, ঠিক আছে, সেই মালটা কি অলরেডি অন্য কেউ বিক্রি করতেছে কিনা,
এই মালটার পজিশন কি, মার্কেটে এটার চাহিদা কেমন, এই জিনিসগুলোই মূলত মার্কেট রিসার্চ। আর কম্পিটিটর রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, মানে তারা কিভাবে বিক্রি করতেছে, তারা অ্যাডের মধ্যে কোন কথাটা বলতেছে, তারা কোন ধরনের কন্টেন্ট দিতেছে তাদের পেজের ভিতরে, এই জিনিসগুলো আর কি কাজ করে কম্পিটিটর অ্যানালাইসিসের ভিতরে। টার্গেট কাস্টমার আইডেন্টিফিকেশন, যখন আপনি মার্কেট রিসার্চ করবেন, যদি মার্কেট রিসার্চ করেন তাহলে আপনি 10 বছরেও মার্কেট রিসার্চ করে শেষ করতে পারবেন না। আবার যদি চিন্তা করেন যে না, আমি মার্কেট রিসার্চ 1 ঘন্টার মধ্যে শেষ করব, এটাও সম্ভব। যদি বলেন যে 10 মিনিটের মধ্যে সম্ভব করব, এটাও সম্ভব। কেউই শুরুতে মার্কেট রিসার্চ করে মার্কেটে ঢুকতে পারবে না, একলা সিঙ্গেল একজন পারসন মার্কেট রিসার্চ করে 100% করে শেষ করতে পারবে না। কারণ এটার যে ছোট ছোট টপিক আছে, এটার শেষ নাই, অনেক টপিক, অনেক প্যারামিটার নিয়ে কথা। আমরা এত প্যারামিটার নিয়ে যাব না, আমরা সিম্পল কয়েকটা জিনিস দেখবো। কেন দেখবো? এটা আমাদের দরকারের কারণে দেখবো। দেখি কি কি দেখবো। প্রথমে আমরা দেখবো হইতেছে যে কাস্টমারটা, আমার প্রোডাক্টটা আমি কাজ করতে পারবো কিনা। একটু আগে যেটা বলছিলাম যে নিজের একটা এক্সপার্টাইজ খুঁজে বাহির করবো। জমের গুলা 8,000 টাকা বোনাস দিচ্ছে। আমার কাছে তো বললো না 5,000 টাকা, জমের গুলো হুজুর দিচ্ছে, আমার 8,000 টাকা বোনাস দিচ্ছে। 30,000 টাকা বেতন। ঠিকই তো, স্যার দেখতে বলা দিবই। আচ্ছা, প্রথমে আমাদের মার্কেটে ডিমান্ড চেক করতে হবে সবার আগে। এটা ডিমান্ড আছে কিনা। ধরেন আমি একটা প্রোডাক্ট, কাল্পনিক একটা প্রোডাক্ট সিলেক্ট করতেছি, ঠিক আছে, কাল্পনিক, এটার মার্কেটে ডিমান্ড আছে কিনা। ডিমান্ডটা কিভাবে চেক দেওয়া যায়? ফেসবুক গ্রুপে যাবে, বিভিন্ন রকম, মানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে সহজ ওয়েটা হইতেছে, আমরা যেটা বুঝি, আমরা যদি ফেসবুক মার্কেটিং এর থ্রুতে আমাদের ব্যবসাটা শুরু করব, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে ফেসবুক গ্রুপে এটা নিয়ে কেমন কথাবার্তা হয়, বিভিন্ন ফেসবুক গ্রুপে এটা নিয়ে কেমন কথাবার্তা হয়, প্লাস এইটা যে প্রবলেমগুলো সলভ করে ওই রকম কিছু প্রবলেম আমরা খুঁজে বাহির করব। কিভাবে? প্রথমে আমরা যাবো হইতাছে চ্যাটজিপিটি, ঠিক আছে, চ্যাটজিপিটির মতো অনেক এআই সিস্টেম আছে, তাদের কাছে যাব। ওইখানে যাই আমরা ওয়েব সার্চ করব। আচ্ছা, আমরা চ্যাটজিপিটিতে নাই, ডিপসিকে যাই, অথবা এটার অল্টারনেটিভ আরো অনেক আছে। মানে ওয়েবসাইটের রিসার্চটা এইভাবে করবো আমরা। দেখে প্রথম এই যে সার্চে ক্লিক করব। সার্চ মানে আমরা যা বলবো এই কথার উপর বেস করে সে ওয়েব সার্চ করবে আমাদের ওয়েব, ঠিক আছে, আমাদের ওয়েব সার্চ করবে। ওয়েব সার্চ করে আমাদের দেওয়া ডিরেকশন অনুযায়ী সে ডাটা কালেকশন করবে। এখন আমাদের প্রোডাক্টটা, একটা প্রোডাক্টের নাম বলেন, আমি এটা নিয়ে পুরো কোর্সটা শেষ করব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু অনেকদিন পরে আপনার লগে কথা হইতেছে। না, এখন তো আপাতত একটু অফ রাখছিলাম, কিছুদিন অফ রাখছিলাম। এটা আপনি জানেন যে রোজার মাসটা অফ ছিল, কারণ এটা আপনাদের যে ওয়েবসাইটটা কিন্তু কন্টিনিউয়াস আপডেটের কাজ করি। তো রোজার মাস এমনকি আগের মাসটাও একটু আপডেটের বেশি কাজ করছি, যার কারণে এখন ফলাফল ভালো। আপনাদের ওয়েবসাইট, আপনারা যারা ওয়েবসাইট অলরেডি নিছেন
তারা অলরেডি ওয়েবসাইট নিয়েছেন, তারা কিন্তু এখন অনেক সুন্দর লেআউট পান। আগে এরকম তেমন কিছু ছিল না। এমনকি নতুন যারা নিবে তারাও একটা সুন্দর ওয়েবসাইট পাবে। আচ্ছা, এখানে কি কেউ আছেন কোনো প্রোডাক্টের নাম বলবেন? আমার আইডিয়া আসতেছে না। আপনার নাম দেন। পুরান বক্স, আচ্ছা যে তানভীর হোসেন ভাই, আপনি দিচ্ছেন কোরআন বক্স, মানে কোরআন শরীফের বক্স নাকি? এখানে আমি যেগুলো দেখাবো এগুলো একটা প্রসেস, আর কিছুই না, ঠিক আছে? এই টি শার্টটা হইতেছে, আমি বলি টি শার্টটা হচ্ছে একটা ওয়াইড রেঞ্জের প্রোডাক্ট, ঠিক আছে? এটা সবারই দরকার, ছেলে মানুষ হইলেই দরকার। বিশেষ করে যারা টি শার্ট কিন্তু দরকার বাট সবাই কিনেন, এগুলো কমন, ঠিক ইউনিক থাকলে বলেন, কারণ কমন গুলো বললে দিলে মনে হইব কি জানেন যে এই লোক একটা ফরম্যাট সাজায় রাখছে আগে থেকে। জি ভাই, আমি যেটা দিচ্ছি এটা একটা কোরআন বক্স বা কোরআন র‍্যাক, মানে এর মধ্যে কোরআন শরীফটা রাখা আছে। প্রথমে আপনার প্রোডাক্ট নেবেন, একটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তবে এটা সিলেক্ট করার প্রথম রুলসটা আগের মিটিং এ যারা ছিলেন না, আবার বলি, আপনার এক্সপার্টাইজ খুঁজে বাহির করবেন। যদি আপনার কোনো আগের থেকে বিজনেস থাকে, দেখবেন সেই বিজনেসে যদি প্রোডাক্ট বেস বিজনেস হয়, তাহলে কোন প্রোডাক্টটা নিয়ে আপনি সব থেকে বেশি ভালো কথা বলতে পারেন। কারণ মার্কেটিং করতে গেলে আপনার কথা বলতেই হবে, কম আর বেশি, ঠিক আছে? আর যদি আপনার এক্সপার্টাইজের মধ্যে পড়ে যে হ্যাঁ আপনি কোনো ব্যবসা করেন না বাট আপনার স্কিল আছে, আপনি ইলেকট্রিক মিস্ত্রি, আপনি ভালো অনেক সুন্দর করে বুঝায় কথা বলতে পারেন, যেমন আমার কথাবার্তা কিন্তু বোঝানো না, এটা আপনারা বুঝতেছেন, ফরম্যাটেড কথা না। বাট আমি যেটা বলতেছি না আমার এক্সপার্টাইজ থেকে বলতেছি, যার কারণে আমি পারতেছি। অন্য একটা প্রোডাক্টের কথা বলছিলাম মানে গত আগের লিঙ্কে, মানে আগের মিটিংটা যেটা শেষ হয়ে গেছে টাইম, তো ওইটার মধ্যে বলছিলাম কিন্তু যে বেবি বাউন্সার নিয়ে কাজ করতে চাইছি বাট আমার হয় নাই, কারণ আমি ওইটার মধ্যে এক্সপার্ট না, বুঝি না, ওইটা বিষয়ে আমি জানি না, এটা একেবারেই নতুন। তো আমি কোরআন বক্সটাই নিতেছি, এটা নিয়ে কতটুকু পারবো জানি না, এটাই কনফার্ম। প্রথমে আপনি ডিপসিকের মতো যে এআই সিস্টেম গুলো আছে তাদের কাছে যাবেন, তাই বলবেন যে এইটা রিলেটেড, এই কোরআন বক্সটা ব্যবহার, কোরআন শরীফের বক্সটা, এটাকে আগে ওরে বুঝাবেন এটা দিয়ে কি করে, কিভাবে কি করে। তো এটার জন্য আমার একটা ফরম্যাট তৈরি করা আছে, দেখেন আমি যে ডকুমেন্টটা বানাইছি, ডকুমেন্টটা দেখতেছেন, আপনারা বাংলা টাইপ করতে পারবেন কিন্তু ডকুমেন্টে খুব সুন্দর। আমি এই শর্টকাট গুলো আপনারা মনে রাখবেন, এগুলো এক একটা স্পেসিফিক শর্টকাট, ঠিক আছে? আমি আমার সাইড থেকে কোম্পানিগুলো বানায় রাখছে, আমি এগুলো ব্যবহার করি। ভয়েস টাইপিং এটা অনেকেই জানে, আবার অনেকে জানে না, তো আমি এটা খুব সুন্দরভাবেই ব্যবহার করি, কারণ হাতে টাইপ করতে অনেক বেশি সময় দরকার পড়ে। বাট এখানে দেখে কি অবস্থা, এমনকি আমি বাংলায় করবো, ইংলিশ করবো, ঠিক আছে? আমি এখান থেকে বাংলা সিলেক্ট করছি। এখন বলবো কোরআন শরীফের বক্স, এটা মূলত যারা মুসলমান তাদের প্রত্যেকটা ঘরে থাকা প্রয়োজন। কোরআন শরীফ আমাদের মুসলমানের ধর্মীয় গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এটা রিলেটেড তথ্য কালেকশন করবা, তোমার নিজের ব্রেন ব্যবহার করে সেই তথ্যগুলোকে অ্যানালাইজ করবা, দেন এইটা ঘরে না থাকলে কি কি প্রবলেম হইতে পারে একটা মুসলমানের,
এমন কিছু কমন প্রবলেম লিস্ট তৈরি করবা। দেখেন এই কথাগুলো আমি যদি টাইপ করতে যেতাম কতটুকু সময় লাগতো। কোরআন শরীফের বক্স, এটা আমি বাংলায় বলাতে সে বাংলাদেশে টাইপ করবে, মানে খোঁজাখুঁজি করবে। কপি করলাম, এইখানে দিব, এখানে যে ক্লিক করছি, একটা হচ্ছে ডিপ থিঙ্ক, মানে সে কিভাবে চিন্তা করবো আপনার জন্য। আর রিসার্চ, এটা কি? এটা হচ্ছে সে ওয়েব রিসার্চ করবো, ওয়েবের মধ্যে সার্চ করবো, তথ্য কালেকশন করবো, তারপরে আমার দেওয়া ডিরেকশন অনুযায়ী সেই প্রবলেম লিস্ট তৈরি করবে সেই তথ্যের উপর বেস করে। পাশাপাশি সে আরো তথ্য আমাকে দিবে, ওয়েবসাইট থেকে নিবে, সবকিছু। দেখেন এখানে বলতেছে যে ওকে, the user asking about the important app Quran box, every Muslim want to collection, they were to analyze using one hand। মানে বিভিন্ন রকম ওয়ার্ক যেভাবে ই করছে, এই চিন্তাটা আপনাকে দেখাইতেছে যে আমি, তুমি যা বলছো তা আমি বুঝলাম এরকম ভাবে। এখন কোরআন শরীফের বক্সের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। কোরআন শরীফের ধর্মীয় পবিত্র, মানে অনেক কথা এত কিছু বলতেছি না, আপনারা প্রয়োজনে করে দেখে নিন। সম্মান ও পবিত্রতা রক্ষা, কোরআন শরীফ মাটি বা সম্মান রক্ষা। রুহানি শূন্যতা বুঝতে পারছেন? মানে আধ্যাত্মিক একটা ব্যাপার স্যাপার আছে, এটা কি মূলত রুহানি শূন্যতা বলতেছে, ঠিক আছে? এই যে এখানে কিছু প্রবলেম দিয়েছে, এখানে যে সে প্রবলেম খুঁজে পাইছে আপনাকে দেখাইতে পারতেছে, তার মানে মানুষ এগুলা নিয়ে, আমি কিন্তু বলে দিয়েছিলাম যে তুমি ওয়েব সার্চ করো, তুমি নিজের বুদ্ধি দিও না। নিজের বুদ্ধি খাটাইবা কোনটা? ওয়েব রিসার্চের উপর বেস করে নিজের বুদ্ধি খাটাইয়া আমাকে এইভাবে আউটপুট দিবে, আমি এটা বলছি। এখন এখান থেকে সে আমাকে কিছু প্রবলেম দিচ্ছে, একদম রুহানি শূন্যতা। এখন আমি এটাকে কিভাবে রিসার্চ করতে পারি? আমার আরেকটা মানে ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওইটা দিয়ে আমি লগ ইন করব। আমি বিভিন্ন আমার প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করি। এইখানে এসে রুহানি শূন্যতা, এখানে যে গ্রুপ নিয়ে গ্রুপে ক্লিক করে, ঠিক আছে? না এরকম হবে না, আরো খুঁজতে হবে। এই যে বিদ্যা, মানে এরকম কিছু গ্রুপ খুঁজে বাইর করবেন। এই জায়গায় আপনার এই রুহানি রিলেটেড প্রবলেম, নাম প্রকাশে শূন্যতা, সব শূন্যতার সম্পর্কে নিয়ে আইসা করছে। এখানে আরেকটু প্রবলেমটা পাল্টাইতে হবে। আধ্যাত্মিক ব্যক্তিগত সমস্যা, গ্রুপ, মানে এখানে এটার সাথে এটাকে লাগাই দিতে হবে, তাইলে হয়তো বা গ্রুপের ভালো রেজাল্ট পাওয়া যাবে। কষ্ট দিতে পারে। এইখানে মানে আপনি যেখানে সার্চ করছেন, এটা নিয়ে মূলত একটু গাড়াগাড়ি করে দেখবেন যে মানুষ এটা নিয়ে কথাবার্তা বলতেছে কিনা, ঠিক আছে? যদি আপনি যে প্রবলেমটা দিচ্ছেন, এই প্রবলেমটা নিয়ে মানুষ কথা বলতেছে কিনা, যদি কথা বলে তার মানে হইতেছে মার্কেটের চাহিদা আছে, ঠিক আছে? এখন
মার্কেটের চাহিদা আছে, ধরেন আমি এরকম, আমি যেহেতু রেকর্ড করতেছি প্লাস ক্লাস করাইতেছি, এখানে একটা টাইম লিমিটের ব্যাপার স্যাপার আছে, যার কারণে আমি এত বেশি করবো না, একটা নিলাম, এই একটা থেকে আমি বোঝানোর চেষ্টা করব। এখান থেকে আপনি প্রবলেম গুলোকে খুঁজে বাহির করবেন যে মানুষের এই প্রবলেম গুলো নিয়ে আলোচনা করে কি গ্রুপ গুলোর ভিতরে। তো যদি আলোচনা করে তার মানে হইতেছে এটা চাহিদা আছে। এখন চাহিদা যেহেতু আছে তাহলে আমরা কি করতে পারি? এইখানে একটা মন্তব্য লিখবেন। এই মন্তব্যটা কেন লিখবেন? আপনার প্রোডাক্ট রিসার্চ করার ক্ষেত্রে এই মন্তব্যগুলো লিখতে হবে, কারণ আপনি কিন্তু উদ্যোক্তা, আপনি ডিজিটাল মার্কেটার না, আপনি ভিডিও এডিটর না, আপনি ফেসবুক মার্কেটার না, আমি ধরে নিতেছি, ঠিক আছে? আপনি কিন্তু ওয়েব ডেভেলপার, আপনি কন্টেন্ট রাইটার না, মানে যেগুলো কি স্পেসিফিক আপনার যেটা বলে ওই জানি বলে এটাকে টেকনিক্যাল পারসন। একজন উদ্যোক্তা টেকনিক্যাল পারসন বলে তার একটা মানুষ যদি টেকনিক্যাল পারসন হইতে হয় তাহলে তার টেকনিক্যাল পারসনই হইতে হবে। যদি তার ব্যবসায়ী হইতে চায় তাহলে তার বুঝতে হবে, শিখতে হবে ব্যবসাটা আমি কিভাবে করবো আর এটা কিভাবে ম্যানেজ করবো, ঠিক আছে? এখানে আপনি কি পাইছেন গ্রুপগুলোর ভিতরে তার একটা সামারি দেখবেন। এখান থেকে প্রবলেম নিলেন, জ্ঞান অর্জনের অভাব, এই প্রবলেম গুলোকে নিবেন, এগুলো কিন্তু সঠিক প্রবলেম। এখানে একটা কথা আছে যে আপনি হয়তো বা চিন্তা করবেন যে এই প্রবলেম গুলো আসলে কাজ করবে, এগুলো কাজ করবে, কারণ আমি যে এখানে বলছি যে ওয়েব সার্চ এটাকে অ্যাক্টিভ যখন করে দিছি, এই যে কোরআন শরীফের বক্স রিলিয়া বক্স লেখা যত কন্টেন্ট পাইছে, ফেসবুক বলেন ইউটিউব বলেন, এই জায়গায় যত কন্টেন্ট পাইছে সবগুলোকে সে নিয়ে ওইখান থেকে একটা ওভারঅল আমার বলা অনুযায়ী সে কিছু প্রবলেম দিতে হবে। বিশ্বাস না হয় দেখেন, এখানে যখন আপনি সার্চ করবেন কোরআন শরীফের বক্স, এটা নিয়ে আপনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন, ঘোরাঘুরির পরে একটা সামারি ভার্সন ও যেভাবে আপনাকে সুন্দর করে সাজায় দিচ্ছে না, এই একটা সামারি ভার্সন আপনি পাবেন, ঠিক আছে? তো আমরা কি করবো, এই প্রবলেম গুলোকে রাখবো, এগুলোকে আমরা সেভ করে রাখবো। এইগুলা সেভ করার কারণ হইতেছে আমার মার্কেটারকে আমি বলতে পারবো ভাই আমার প্রোডাক্ট যারা কিনবো তাদের এই সমস্যাটা আছে। মার্কেটার যখন কাজ করবো, অথবা আপনি নিজেই মার্কেটার করে নিবেন, ঠিক আছে? আপনি নিজেই মার্কেটার, আপনি যখন মার্কেটিং এ যাবেন তখন আপনি এই প্রবলেম গুলোকে ধরে ধরে কন্টেন্ট বানাইতে পারবেন। এখন এটা গেল, দ্বিতীয়তে আসি, পরবর্তী স্টেপ। মার্কেটিং রিসার্চ মূলত হইতেছে মার্কেটে প্রোডাক্টের ডিমান্ড জানতে পারা, এটাই মার্কেট রিসার্চের মানে ফুল ফর্ম বলতে সামারি ভার্সন বললে চলে। এখন সোশ্যাল মিডিয়া তো বললাম যে কিভাবে এখানে যতগুলো প্রবলেম দেখাবে, আপনি তো জানেন এটা কোন প্রবলেমের, আমি তাও জানেন না সেই প্রবলেম গুলো আমি এখানে বলছি যে এইভাবে আপনি প্রবলেম বাহির করতে পারেন, ঠিক আছে? আইডিয়া ব্রেন স্টোরি খোলা যাবে, যেটা এআই এর মাধ্যমে আপনি করলেন, অনেক ওয়েবসাইট সে সার্চ করে দেখছে এইরকম, ঠিক আছে? এখন যখন আপনি প্রবলেম পাইছেন, এখন জানতে হবে যে আপনার প্রোডাক্ট এক্সাক্ট প্রোডাক্ট মানে ডাইরেক্ট প্রোডাক্ট, এই প্রোডাক্টের যেটা বলছিলাম, মানে আপনি ইংলিশ লেখেন আপনি বাংলা লেখেন, এটা লিখবেন, ঠিক আছে? এটা ট্রেন্ড আছে কিনা। এখন এটা ট্রেন্ড কিভাবে বুঝবেন? একটা সুন্দর টুলস আছে, নাম হইতেছে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ড
এখানে এসে জাস্ট খালি আপনার কিওয়ার্ডটা মানে আপনার প্রোডাক্টের নাম দিবেন। দিয়া দেখবেন যে এখানে মূলত ইন্টারেস্ট ওভার টাইম অনেক দিন ধরে এটা নিয়ে আপনার আছে কিনা, গুগলে সার্চ কেমন করে পোস্ট দিয়ে আমরা এখানে 5 ইয়ার দিই। যদি আপনার 100-100-র মধ্যে বেশি হয় তাহলে মোটামুটি আপনার এখানে ডাটাই আসে নাই। কেন আসে নাই? অল ক্যাটাগরি ওয়েব সার্চ, এখানে বলছি যে কিসের উপরই করবো, ওয়েব সার্চ, ইউটিউব সার্চ। কারণ আপনার প্রোডাক্টটা নিয়ে ইউটিউবে মানুষ সার্চ করে কিনা, সার্চ তো অবশ্যই করে, এখানে তার তথ্যটা হয়তো বা দিতে পারতেছে না। আপনার এখানে তো কোরআন শরীফের বক্স, এটা লেখা কেউ সার্চ করে না। আমরা একটা কাজ করতে পারি, খুব কম মানুষে করে, এখানে আমরা ইংলিশটা লিখি, কম্পেয়ার। দেখেন আপনার বাংলার থেকে ইংলিশটা কোরআন বক্স এই নামে সার্চটা বেশি করে। কোথা থেকে পড়ে? চিটাগাং থেকে পড়ে, ঢাকা ডিভিশন থেকে, খুলনা থেকে, রাজশাহী, রংপুর থেকে, মানে যেটা যত বেশি ওইটা সবার উপরে থাকে। ঠিক আছে? এখন এই যে এখানে যে রিলেভেন্ট কুয়েরি একটা মানে গুরুত্বপূর্ণ প্যারামিটার। যত বেশি রিলেভেন্ট কুয়েরি পাবেন ওই প্রোডাক্ট মানে ওই কিওয়ার্ডটা দিয়ে তত বেশি সার্চ করতেছে মানুষ। কোথায় করতেছে? যদি আমরা বলতেছি যে ইউটিউবে করতেছে, তার মানে হচ্ছে যে মানুষ সার্চ করতেছে কোরআন বক্স লেখা, ডিমান্ড আছে মার্কেটে। তো আমার মার্কেটে ডিমান্ড আছে, তার মানে গ্রিন সিগন্যাল পাইলাম। এটা মূলত টোটালি আপনার ব্র্যান্ডের কথা। এমন হতে পারে কি জানেন, কেউ মধু বিক্রি করে 5 কোটি টাকা ইনকাম করতেছে পার মান্থ, আবার কেউ একই মধু তার থেকেও ভালো মধু বিক্রি করতে পারতেছে। কেন? দুইজনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? একজন জানে হাউ টু সেল, আর একজন জানে না হাউ টু সেল। ওই যে আমার ছোট ভাই বলছিলাম যে সে শুধু বেবি আইটেম নিয়ে মাসে 40-50 লাখ টাকা সেল করে, বাট আমি ওইটার মধ্যে গেলে আমি সেল করতে পারবো না। কারণ একে তো আমি ওই যেই সময় গেছি ওই সময় একে তো আমি সেল জানি না, দ্বিতীয়ত মানে সেল জানলে কিন্তু আমি ওইটা দিয়েও করতে পারতাম। আমি ওইটা সেল জানতাম না, যার কারণে সেল করতে পারি নাই। কন্টেন্ট বানাইতে পারি নাই, ওটার সে এক্সপার্টাইজ নাই, কিন্তু সেল করার মানে সিস্টেমটাও আমার জানা। উদাহরণস্বরূপ বলতে, কন্টেন্ট বানাইতে পারি নাই, এক্সপার্টাইজ নাই। কন্টেন্ট বানাইছি, ওটা প্রফেশনাল হয় নাই। বাট আমি যদি সেল জানতাম তাহলে আমি মডেল দিয়ে কন্টেন্ট বানাইতাম, দেন আমি মার্কেটিং এর অন্যান্য কাজগুলো করে সেল জেনারেট করতাম, বেশি না হলে অ্যাটলিস্ট চলার মতো। এই যে এখানে আমি বুঝলাম যে ট্রেন্ড পাওয়া গেছে, এরপরে কি বাকি আছে? আচ্ছা, গুগল ট্রেন্ড এবং অন্যান্য টুল। ঠিক এমনি ভাবে ফেসবুকে যাবেন, এখন ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যাবেন। দেখা যাইতেছে না? জি যাচ্ছে। বন্ধ তো কোন দেশের থেকে মানে কোন দেশের জন্য আপনার প্রোডাক্ট তো অন্য দেশের জন্য হইতে পারে, ওয়েস্টার্ন কান্ট্রির জন্য, পশ্চিমাদের জন্য হতে পারে। এখানে আপনি সেই এটা দিয়ে দিবেন, কুইরিটা দিয়ে দিবেন, মানে আপনার প্রোডাক্টের নামটা দিবেন, দিয়ে সার্চ করবেন। দেখেন আপনি যেটা কল দিয়েছেন এটা নাই, কিন্তু এটা যেহেতু নাই তাহলে এটা হচ্ছে কম্পিটিশন চেক করতেছি। কিন্তু ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি
মার্কেট রিসার্চের কিছু অংশ শেষ করে এটা মার্কেট রিসার্চেরই দুইটা একত্রিতই হয়। কম্পিটিটর আর মার্কেট রিসার্চ করতে গেলে কম্পিটিটর রিসার্চ। তো একটা গ্রিন সিগন্যাল যখন পাবেন যে এই প্রোডাক্টটার ডিমান্ড আছে, মানে হচ্ছে আমার সেল করার মতো স্কিল থাকলে অথবা আমার কাছে সেল করতে পারে এমন পার্সনের নেটওয়ার্ক থাকলে, এমন কোম্পানির নেটওয়ার্ক থাকলে আপনি সেল করতে পারবেন। ক্লিয়ার? তো আমরা এখন দ্বিতীয়তে যেতে পারি, কম্পিটিটর অ্যানালাইজ, মানে মার্কেট রিসার্চেরও কিছু কিছু জিনিস এই কম্পিটিটরের মধ্যে থাকবে। এখানে বলছিলাম যে কিছু একটা মানে কমেন্ট করবেন, প্রবলেম তো গুলো লেখছেন, নিচে কিছু কমেন্ট করবেন। কমেন্টটা কি? মার্কেটে এই এই ভাবে আমি সেল করতে পারবো। উপরের প্রবলেমের মধ্যে এগুলো আমার কাস্টমারের প্রবলেম। মানে আপনি আপনার মতো করে একটা কমেন্ট এই জায়গায় লিখবেন, এটা কাজে লাগবে। আমি দেখাবো এই ক্লাসের শেষে দেখাবো যে এইগুলো কিভাবে কাজে লাগবে। আমি তারপরে এখানে একটু মানে বোঝাই দিই এটা কিভাবে কাজে লাগবে। আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, আর যারা এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল থাকবে, স্পেশাল, খুবই স্পেশাল। ঠিক আছে? তো এই অ্যাসাইনমেন্টের মধ্যে প্রথমে তো আপনার প্রোডাক্ট, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন ছোট করে ব্যাখ্যা করুন, কেন এই প্রোডাক্ট বেছে নিয়েছেন। আপনি এই জায়গায় সেটা লিখবেন, কেন আপনি আপনার প্রোডাক্টটা বাইসা দিচ্ছেন। এখন আসি, গুগল ট্রেন্ডস, ফেসবুক সোর্স ব্যবহার করে প্রোডাক্টের ডিমান্ড সম্পর্কিত 3টি তথ্যগুলো। গুগল ট্রেন্ডস, ফেসবুক, অফলাইন সোর্স। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি। অফলাইন সোর্স, আপনার প্রোডাক্টের সম্ভাব্য ক্রেতা যারা, তাদের সাথে আপনার কথা বলতে হবে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যতটুকু সম্ভব আপনার প্রোডাক্ট সম্পর্কিত তাদের সাথে একটু চালাকির সাথে কথা বলবেন। কোনটা? ডাইরেক্ট প্রোডাক্ট নিয়ে বলবেন না যে আমি এটা নিয়ে ব্যবসা করতে চাই, বলেও এটা বলা যাবে না। তাইলে মানুষের সাইকোলজিক্যাল সাইড থেকে আপনাকে উৎসাহ দেওয়ার জন্য, আপনাকে মানে শান্তি অনুভব করানোর জন্য তারা আপনাকে অনেক কথাই বলবে, বাট এমন ভাবে কথা বলতে হবে যে কথাতে আপনি তথ্য পাবেন, মানে আপনি যেরকম তথ্য চাইতেছেন সেরকম তথ্য পাবেন। আবার এটাকে এত লম্বা করা যাবে না যে এটার পিছনে আপনি 7-8 দিন কাটায় দিচ্ছেন। কারণ আগেই বলছি, এই তথ্যগুলো আপনাকে হেল্প করবে, বাট এই তথ্যগুলো আপনাকে সেল করে দিবে না। ঠিক আছে? এই তথ্যগুলো লাগবে। 2-4-5 জনের সাথে কথা বলবেন যে আমার তো এরকম প্রবলেম, যে আমি যে প্রবলেমের কথাটা বললাম, এই প্রবলেমগুলো ধরে ধরে বলবেন যে আমার তো এরকম প্রবলেম, এরকম সম্পর্কে কিছু জানা আছে, বন্ধু বান্ধব হইলে এরকম মানে আরো চালাক। আমি যেহেতু বুঝতে পারতেছেন যে এখানে কথা হইতেছে, এখানে ওইভাবে সাজায় কথা রাখি নাই, আপনাদের ভিতর থেকে একটা প্রোডাক্ট আমি বলছি, ঠিক আছে? ওইভাবে কথা বলবেন। কথা বলে আপনি যতটুকু তথ্য কালেকশন করা সম্ভব করবেন। করার পরে এখন আসি পরবর্তী স্টেপ, কম্পিটিটর অ্যানালাইসিস। আপনি অলরেডি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইতেছেন, এই প্রোডাক্ট নিয়ে কারা মার্কেটে কাজ করতেছে, এটা নিয়ে কোনো সার্চ নাই, মানে অ্যাড রানিং নেই, ইনঅ্যাক্টিভ কোনোটাই নেই। না, কোনো সেলিব্রিটি নিয়ে কোনো কম্পিটিটর সম্পর্কিত কোনো ডাটাই পাইলাম না। এখন আমি কি করতে পারি? ডাইরেক্ট কোরআন শরীফ নিলাম, মানে আপনাদের দেখাইতে হবে। যেহেতু আপনার ডাটা নাই, তার মানে হচ্ছে কেউ কাজ করে না। এটা এখানে যদি না থাকে,
এটাই। আবার একটা জিনিস চিন্তা করবেন, অনেকে বলবো কি জানেন, ইউনিক প্রোডাক্ট নেন, ইউনিক ইউনিক এভাবেই বলবেন ইউনিক। ভাই আজকে আপনি ইউনিক নেবেন, বিশ্বাস করেন 15 দিন পরে আপনার ইউনিকটা থাকবে না। ঠিক এইভাবেই রিসার্চ করে আপনার প্রোডাক্টের ইউনিক বাহির হয়ে যাবে, মানে ইউনিক আউট হয়ে যাবে, অন্য 5 জন শুরু করে দিবে। দেখবেন কি একজন মধুর ব্যবসা নিয়েছে, আফ্রিকা থেকে মধু আনে একজন প্রথম, আমি নামটা বলতেছি না, ওই লোকের দেখা দেখি দেখবেন আরো 10 জন আফ্রিকার মধু নিয়ে আসছে। মানুষ ব্যবসার জন্য পাগল, ঠিক আছে? তো ইউনিক আপনি নিবেন, ইউনিক চেষ্টা করবেন, কিন্তু এমন ইউনিক নিবেন যেটা আর কারো কাছে বানানো পসিবল না। যদি ইউনিক রাখতে চান, মার্কেটে কেয়ার কসমেটিক্স এর মতো অনেক কোম্পানি আছে, সেগুলো কি কেয়ার কসমেটিক্স বন্ধ হয়ে গেছে, হয়তো বা মার্কেটটা একটু ডাউন হয়েছে। লাক্স সাবান মানে মোট কথা গোসলের সাবান, তো সবাই তো সাবান বিক্রি করে, সেগুলো কি কেউ মার্কেট আউট হচ্ছে না। কম্পিটিশন কম্পিটিশন আপনি আপনার লাইফের সাথেই করতেছেন। আমরা ছোট ভাইয়ের সাথে বড় ভাই কম্পিটিশন করি, বড় ভাইয়ের সাথে ছোট ভাই কম্পিটিশন করি, আর এটা চলতেছে ব্যবসা। এখান থেকে দেখার চেষ্টা করবেন যে তারা কি বলতেছে, এখান থেকে অডিও গুলো শুনবেন, ভিডিও গুলো শুনবেন, শুই না দেখবেন যে আপনি যে কাস্টম, আপনি যে মালটা বিক্রি করার চেষ্টা করতেছেন, এই মালটা তো এইটাও বিক্রি করে, এটা মানে কখনো, ঠিক আছে? বাধ্য মাঝখানে কথা বল, তার মতো তার কইতে দরকার। এখানে শুনবেন, শুই না আপনি দেখবেন যে যেহেতু আপনার প্রোডাক্টটা সিলেক্ট করছেন, শিশুদের ধর্মীয় শিক্ষায় কাজ এই প্রবলেমটাকে সলভ করছে এই ভিডিওতে করেন, তাহলে সে কি প্রবলেমগুলো সলভ করছে এরকম ভাবে একটু বোঝার চেষ্টা করবেন। বোঝার পরে যতটুকু সম্ভব একটা স্কোর তৈরি করবেন। ধরেন আপনার কম্পিটিটর 5 জন, এটা হইতেছে একই, এই যে 2 জন, এটা আরেকজন, 3 জন, এটা একজন, না এটা রূপে একই, এটা এই যে 5 জন, 6 জন। আপনি সর্বোচ্চ 4টা কম্পিটিটর নেবেন। কম্পিটিটর কেন নিতে হয়, চয়েস করতে হয়, তাদের থেকে আপনি শিখবেন, তাদের সাথে কাজ মিলায়া আপনি মার্কেটিং করবেন, তাদের কিছু টেকনিক, মার্কেটিং এর টেকনিক বুঝবেন যে কিভাবে কাজ করতেছে। কম্পিটিটর এইটা থেকে কম্পিটিটর খুঁজে বাহির করবেন, এখানে ক্লিক করবেন, কতদিন ধরে একটা রানিং আছে, যদি একটা যদি অনেকদিন ধরে রান থাকে, তার মানে সে এই অ্যাপ থেকে প্রফিট পাইতেছে, ঠিক আছে? এমনি ভাবে প্রফিট পাইতেছে মানে হইতেছে সে সেল করতে পারতেছে। এরকম করে তার যে ল্যান্ডিং পেজের কোনো অর্থাৎই দেখতেছে একটা এটা কিন্তু একটা সিম্পল ল্যান্ডিং, না এটা ল্যান্ডিং দিব না, এটা জানি না ও যদি এখানে অর্ডার করতে। আচ্ছা, এখান থেকে ল্যান্ডিং পেজটাকে নেবেন, নিয়ে এখান থেকে বোঝার চেষ্টা করবেন। কারণ আমি কি রোড ম্যাপ থেকে হারিয়ে গেছি নাকি দেখি। আচ্ছা, প্রথমত আমরা যেটা করবো, প্রতিযোগী প্রোডাক্টের দাম, আপনার প্রোডাক্টের দাম, মানে কম্পিটিটরের প্রোডাক্টের দাম, আপনার প্রোডাক্টের দাম
এমনকি মার্কেটিং স্ট্র্যাটেজি তারা কিভাবে করতেছে। মার্কেটিং স্ট্র্যাটেজি এই ধরনের প্রোডাক্টের জন্য, মানে যারা ডিজিটাল প্রোডাক্ট না, সিম্পল প্রোডাক্ট, সামথিং প্রোডাক্ট বিক্রি করে ক্যাশ অন ডেলিভারিতে, সবার একটা কমন ফানেল আছে। এটা আমরা মার্কেটিং এর সেকশনে কথা বলবো। তো প্রতিযোগীদের পণ্যের দাম, গুণগত মান, তাদের এটার প্রোডাক্টের মান কেমন, আপনার কাছ থেকে কি ভালো নাকি খারাপ, তাদের প্রোডাক্টের দাম কত, কিছু চাহিদা পূর্ণ করে কিনা, মানের সমস্যা, মানে তার কি কি প্রবলেম আছে, এটাকে বলা হয় SWOT অ্যানালাইসিস। এসও বানান দাতা है ना, কারণ আমি একটু বানানটা মানে লেখা আছে। হ্যাঁ 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 আচ্ছা, মূলত হইতেছে এক মিনিট, এই অ্যানালাইসিসটা নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন। এই অ্যানালাইসিসটা নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন। এটা আপনাদের আগে একটু পড়তে হবে নিজের জন্য, কেন দরকার পড়ে এটা আমি একটু বলি। আপনি কোন বিষয়ে স্ট্রং, আপনার উইকনেস কি, অপরচুনিটি কি, আর আপনার থ্রেট কি আছে। এমনি ভাবে যখন কাজ, মানে আপনার কম্পিটিটরের অ্যাডগুলো আপনি দেখবেন, তখন তার উইকনেস গুলো খুঁজে বাহির করবেন, তার অপরচুনিটি, মানে তার থেকে আপনি যদি উইকনেস পাইছেন, তার উইকনেস যদি পান, তাহলে আপনি কি কি অপরচুনিটি পাইতে পারেন, এইগুলো আপনি একটু এই ডকুমেন্টে লিখবেন। এগুলো আপনার মার্কেটিং এর মধ্যে হেল্প করবে, সেলস করার কথা, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস তার প্রোডাক্টের মান, এরকম একটা তৈরি করবেন, ফরম্যাট তৈরি করে নেবেন আপনারা নিজেরা, নিজের মন মতো। কম্পিটিটরের প্রোডাক্টের দাম এত, মান এত, মানে একটা স্টোর দিবেন, টেবিল তৈরি করবেন। এখানে একটা টেবিলের অপশন আছে, ইনসার্ট টেবিল। এখানে লিখবেন পেজ, তার প্রোডাক্টের দাম, প্রোডাক্টের মান, কোয়ালিটি, ঠিক আছে, কোয়ালিটি, প্রাইস অনুযায়ী তার কোয়ালিটি কেমন। এখন আরো একটা জিনিস, আমরা যদি ডিজিটাল মার্কেটিং করবো, এখানে আরো একটা অ্যাড করার দরকার আছে। এখানে কিভাবে অ্যাড করে আমরা বানানো, টেবিলের মধ্যে আগে দিচ্ছিলাম কটা সাইডটা একটু বেশি করে, তারপরে তার মার্কেটিং এর একটা কোয়ালিটি, মানে একটা স্কোর দিবে। স্কোর বলতে এটা মার্কেটিং স্কোর, ঠিক আছে। এখন মার্কেটিং এর স্কোরটা কিসের উপরে আসবে? মার্কেটিং এর স্কোরটা আসবে তার পেজে যাবে, ডাইরেক্ট তার পেজে যাবে, পেজে দেয়া এখানে তার পোস্টে ওভারঅল কয়টা লাইক হইতেছে,
লাইভ পেতেছে তার প্রত্যেকটা পেজে কয়টা লাইক হয়, কয়টা কমেন্ট হয়, কয়টা শেয়ার হয়, এইগুলো দেখার কিন্তু পারমিশন আমাদের আছে ফেসবুক দিয়ে রাখছে। এই যে পারমিশনটা আমাদেরকে দিয়েছে এটাই আমরা দেখতেছি, এর বাহিরে কিন্তু আর দেখতেছি না। এখন এইখানে যে কন্টেন্টটা করতেছে এই কন্টেন্টের একটা গ্রাফিক্সে ব্র্যান্ডিং এর একটা থ্রো রাখবে। আমি একটা ফর্মুলা আপনাদেরকে দেখাই, এই ফর্মুলাটা ব্যবহার করব। এভারেজ পার পোস্টে তার এল মানে লাইক, ঠিক আছে, লাইক আচ্ছা লাইক দিলাম, ঠিক আছে, লাইক প্লাস কমেন্ট, এভারেজ এই সবগুলো কিন্তু কমেন্ট, ঠিক আছে, কমেন্ট শেয়ার। তো এখানে শেয়ারটা কেউ দিলাম, এখন আরো একটা দিব, এটা হচ্ছে গ্রাফিক্স আর হচ্ছে কন্টেন্ট। গ্রাফিক্স আর কন্টেন্টটা কত দ্রুত দেয় এটা আপনার মন থেকে দিবেন, তবে এটা অবশ্যই উপরে কি রাখবেন যে প্রতিদিন সে 1 মাসে কয়টা কন্টেন্ট দিবে। আবার কন্টেন্টের মধ্যে গ্রাফিক্সের মিল আছে কিনা একটার সাথে আরেকটা, এই সবগুলো মিলায় একটা ধারণা ধরবেন যে এক। এখন এখানে শেয়ারের জায়গায় বললেন এভারেজ 3টা শেয়ার হয় তার প্রতি পোস্টে, কমেন্টের জায়গায় দিলেন এভারেজ 5টা কমেন্ট হয়, এখন লাইক হয় এভারেজ 10টা প্রতি পোস্টে। এখন সবগুলো মিলায় কয়টা হইল? 14, 17, 18। এখন তার স্কোর, মার্কেটিং এর স্কোর এখানে বসাবেন 18। কোয়ালিটি এটা আপনার ব্রেন স্টিমিং করবে। কোয়ালিটি বলতে যে ফেসবুক অ্যাড এর কোয়ালিটিটা, এটা কেন মানে যে পেজ এর কোয়ালিটি স্কোর কত, ওর কোয়ালিটি স্কোর কত, ওর কোয়ালিটি স্কোর কত। এরপরের কাজ হইতেছে কি, এরপরের কাজ হইতেছে যে আপনার এখন আপনার তাদের থেকে বেশি করতে হবে, ঠিক আছে। যদি আপনি এখান থেকে ট্যাব দেন তাহলে মানে ট্যাব দিলে আস্তে আস্তে নিচের দিকে আসবে, এখানে সবার শেষে যখন ডাটাটা দিবেন তখন নিচের দিকে আসবে। এইখানে পেজের নাম ধরেন এ, পেজের নামও দিলাম কিউ, প্রাইস দিলাম প্রোডাক্টের প্রাইস 199, কোয়ালিটি তার পেজের কন্টেন্টের কোয়ালিটি 10, 5। অথবা আপনি একটা ওভারঅলই করবেন যে 10-এর মধ্যে কত কোয়ালিটি, 10-এর মধ্যে 5 পাইছে ও, এখন ও পাইছে ভাইয়া যে স্ক্রিনটা হচ্ছে শেয়ার করতেছেন ওটা হচ্ছে আসতেছে না উইন্ডোজ 10। বুঝিনি এই কথাটা। যে স্ক্রিনটা শেয়ার করতেছেন ওটা হচ্ছে আসতেছে না, উইন্ডোজটা হচ্ছে চেঞ্জ করতে। আমি স্ক্রিন শেয়ার করতেছি গুগল ডক, ওটা আসতেছে না। গুগল ডকটা কি আসতেছে না? না, facebook.com যে একটা একাডেমি ওটা হচ্ছে। আচ্ছা, পেজের নাম এ, তার প্রাইস হইতেছে মানে 800 টাকা। তার প্রোডাক্ট সেম প্রোডাক্টের ডলার, কিন্তু এখানে প্রাইসটা কোনটা ধরবে? সেম প্রোডাক্টে। সে যদি একই প্রোডাক্ট সেল করে, আপনি যেটা বিক্রি করবেন সে যদি সেম প্রোডাক্ট বিক্রি করে। এখন কোয়ালিটি এটা হচ্ছে সরি এখানে প্রোডাক্টের কোয়ালিটি বোঝানো হইতেছে, ঠিক আছে, প্রোডাক্টের কোয়ালিটি।
প্রোডাক্টের কোয়ালিটি, আর এটা হচ্ছে মার্কেটিং স্কোর। এই যে মার্কেটিং স্কোরের মধ্যে যেটা 18 এখানে বললাম না যে পেজ লাইক কমেন্ট শেয়ার আর হইতেছে ওভারঅল কন্টেন্টের কোয়ালিটি। কোয়ালিটি সমান সমান কত ওইটা হইতেছে স্কোর। এই স্কোরটা এখানে বসাবো আমি। এখানে এই ফর্মুলাটাই করছি, আর এটা আপনি স্বচ্ছন্দভাবে মানে অনেস্ট থেকে এটা তৈরি করবেন যে এই পেজে আপনি কত দিতে পারেন। এখন আসেন এখানে সেম গুলো দিলাম, পরের পেজে আপনি কিন্তু জানতেছেন যে এই লোকগুলো যেহেতু কোয়ালিটি এইরকম, ঠিক আছে, এদের সাথে আমি কম্পিটিশনে পারবো কিনা, এদের সাথে আমি কম্পিটিশনে পারবো কিনা। এখন কম্পিটিশনে পারতে গেলে আপনার কি করতে হবে? এখন পরবর্তী স্টেপে যাই। কম্পিটিটর অ্যানালাইসিস অলরেডি পাশাপাশি শেষ করে ফেলেছি দুটো। আচ্ছা, এখন আসি পরবর্তী স্টেপ, টার্গেট কাস্টমার আইডেন্টিফিকেশন। কথা ছিল আরো ছোট করে শর্ট করে বলার জন্য, কিন্তু এই জিনিসগুলো আর কি আমি যেহেতু টেকনিক্যালি আপনাদেরকে দেখাইতেছি, এখানে কিন্তু মানে শর্ট করে বললে বুঝাইতে পারবো না। অনেকে এখান থেকে বাহির হয়ে যাইতেছে, কিছু করার নেই। তো এখন আসি কাস্টমার আইডেন্টিফিকেশন। কাস্টমার আইডেন্টিফিকেশন নাকি কাস্টমার আইডেন্টিফিকেশন বলতে আমরা কাস্টমার আইডেন্টিফিকেশন এটাকে কপি করলাম, এখানে গেলাম, কাস্টমার আইডেন্টিফিকেশনটা এখানে লিখলাম। তো এখানে আবার আগেরটা নিজেকে অ্যানালাইসিস করতে মোট কথা আপনি যতটুকু সম্ভব তথ্য কালেকশন করবেন মানে কম্পিটিটরে, যাতে আপনি বুঝতে পারেন যে আপনি কোন মাঠটার মধ্যে খেলতে নামতেছেন। বল কি আপনি দিতে পারবেন নাকি তাদের বলের গতিতে আপনি নিজেকে হারায় ফেলাইবেন, ঠিক আছে? এটা হচ্ছে মূল উদ্দেশ্য কম্পিটিটর অ্যানালাইসিস। এগুলো খুব সিম্পল ভাবে, ঠিক আছে, অনেক সিম্পল ভাবে দেখাইতেছি, আস্তে আস্তে দেখতেছি। এখন এখানে কি কি রাখবেন কাস্টমারের ভিতরে? কাস্টমারের ডেমোগ্রাফিক ডাটা, যেমন তারা তাদের বয়স কত। উদাহরণস্বরূপ আমি এখানে একটু দেখি, উদাহরণ বয়স, লিঙ্গ, আয়ের স্তর, লাইফ স্টাইল, তারা কোন লাইফ স্টাইল, এগুলো আপনারা একটু লিখবেন। সম্ভাব্য কাস্টমার, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে টার্গেট মার্কেট আর একটা হচ্ছে টার্গেট অডিয়েন্স, ঠিক আছে? টার্গেট মার্কেটটা হচ্ছে যে চাহিদাটা, ধরেন আপনি পাইলেন যে টার্গেট মার্কেটের মধ্যে 1 লাখ মানুষ আছে এই প্রোডাক্ট কেনার মতো। এখন আপনি এখান থেকে টার্গেট কাস্টমার ধরলেন, আপনি তাদের কাছে বিক্রি করবেন আপনার টার্গেট। এইগুলো হইতেছে আপনার কাস্টমার, মানে কাস্টমার না অডিয়েন্স আর কি। তো কাস্টমার অডিয়েন্সের লাইফ স্টাইল কেমন, দেখা গেছে যে এই কোরআন শরীফ তো ভাই মানে নর্মাল পাবলিকেও পড়ে, আবার মাদ্রাসার শিক্ষকরাও পড়ে, ছাত্ররাও পড়ে। এখন আপনি কারে টার্গেট করবেন? ছাত্র নাকি মাদ্রাসার শিক্ষকদেরকে টার্গেট করবেন নাকি বয়স্ক মানুষদেরকে টার্গেট করবেন? আপনার প্রোডাক্ট কি বয়স্ক মানুষের জন্য? কারণ স্পেসিফিক কিছু কোরআন শরীফ আছে বড় বড় অক্ষরে। ও সরি, আমরা তো কোরআন শরীফের নিয়ে কথা বলতেছিলাম, ওই লোক হারায় গেছে।
সম্ভবত। এখন এইভাবে যখন আপনি আস্তে আস্তে করে আপনার প্রোডাক্টের কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্টের ধরন নির্বাচন করতে পারবেন আপনি, ঠিক আছে? কাস্টমারের বয়স, আপনি কোন কাস্টমারের কাছে বিক্রি করবেন, বয়স, লিঙ্গ, আয়ের স্তর, লাইফ স্টাইল। আয়ের স্তরটা অনেকভাবে আপনার কাজে দিবে। ধরেন আপনি যে কাস্টমারের কাছে বিক্রি করবেন, আপনি প্রোডাক্ট সিলেক্ট করলেন 50 টাকা, কিন্তু আপনি বিক্রি করতেছেন 70 টাকা। এটা আইডিয়াল কাজ না। এখন 50 টাকার প্রোডাক্টটাই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, তাহলে আপনি টার্গেট করবেন কোটিপতিরে, লাখপতিরে। 1000পতিরে টার্গেট করলে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট খাওয়াইতে পারবেন না, কারণ তাদের ইনকামের সোর্স কম। এইভাবে আপনি আপনার কাস্টমারের একটা আয়ের স্তর, লাইফ স্টাইল, তারা কোন লাইফ স্টাইলে আর কি থাকে, কারণ এই লাইফ স্টাইলেই বলে দিবে আপনি তাদের সামনে কিভাবে উপস্থাপন হবে। লাক্সারিয়াস ব্র্যান্ড হিসাবে উপস্থাপন হবে নাকি এভারেজ ব্র্যান্ড হিসাবে উপস্থাপন হবে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আগেও একটু বলছি এখনো বলি, মার্জিন মানে প্রফিট মার্জিন, প্রোডাক্টের মূল্য এবং লাভের পরিমাণ কত। প্রোডাক্টের মূল্য ক্ষেত্রে, প্রফিট মার্জিনের ক্ষেত্রে, অফারিং ভ্যালু, ঠিক আছে, এই সবগুলোর মধ্যে আপনার কিছু জিনিস খেয়াল রাখতে হবে। অনলাইনে যদি আপনি মাল বিক্রি করেন, এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন যেটা 1000 থেকে 1500 টাকার মধ্যে বিক্রি করেন, এমন প্রোডাক্ট নেবেন। এর থেকে বেশি দামি প্রোডাক্ট অনলাইনে বেশি একটা অর্ডার করতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে না। বিশেষ করে শহর অঞ্চলের মানুষের হিসাব আলাদা, গ্রাম অঞ্চলের দিকে শহর ভিত্তিক ছোট শহরগুলো, এই মানুষগুলো বেশি দামি প্রোডাক্ট অনলাইনে মানে অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো তাদের সামনে 1200, 1500, 2000 টাকার প্রোডাক্ট নিয়ে যাবেন। এখন প্রোডাক্টের ক্রয় মূল্য কত থাকতে হবে? অ্যাটলিস্ট 60% প্রোডাক্টের স্পেসিফিক, মানে যেটাকে আমরা প্রোডাক্টের পাইকারি মূল্যই ধরি, ঠিক আছে? যদি প্রোডাকশন মূল্য বলেন অথবা পাইকারি মূল্য যেটাই বলেন, পাইকারি মূল্য ধরেন 60%। 1500 টাকা যদি বিক্রি করতে চান, 900, 800 টাকায় আপনার প্রোডাক্টটা কিনতে পাওয়া যাবে, এরকম প্রোডাক্ট নিতে হবে। কারণ ফেসবুকে মার্কেটিং করতে গেলে আপনার 100 টাকার প্রোডাক্ট যদি বিক্রি করেন, কমপক্ষে 30 টাকা বর্তমান ভিত্তিতে খরচ করতে হবে, কমপক্ষে 30 টাকা। কারণ আপনার যদি মানে প্রোডাক্টের লাভ কম থাকে, আপনি ফেসবুক অ্যাড স্কেলিং করতে গেলে স্কেলিং এ খরচ বাড়বো, তখন আর কুলাইতে পারবেন না। তো এদিকে যেতে হবে। তারপরে আরো ওইখান থেকে কিভাবে আমরা আরো বেশি লাভ করব যায়, এটা নিয়ে আরো আলোচনা করব। কারণ একটা প্রোডাক্ট শেষ করে তো আমরা বসে থাকবো না, আরো প্রোডাক্ট সেল করার মানে চেষ্টা করবো, এটা পরের বিষয়। আচ্ছা, এখন সেই প্রোডাক্ট সোর্সিং, ভাই সর্বোচ্চটা চেষ্টা করবেন যে নিজের উৎপাদিত প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য। কারণ এটার মধ্যে আপনার কাস্টমাইজেশন, যদি প্রফিট করতে না পারেন, প্রোডাক্টের সাথে ভ্যালু অ্যাড করে নতুন প্যাকেজ আকারে বিক্রি করতে পারবেন 5টা আইটেম মিলায়। কোথা থেকে পণ্য সংগ্রহ করা যাবে? এমন পণ্য নেন, যদি নিজের প্রোডাক্ট না থাকে তাহলে টাকা চকবাজার থেকে খুঁজে বাইর করেন আপনার প্রোডাক্ট। আরো অনেক আছে, আমি এত কিছু নিয়ে কথা বলা সম্ভব না, বুঝলেন? কারণ অলরেডি 1 ঘন্টার বেশি সময় ধরে এগুলা বলতেছি। এখন প্রোডাক্টের কোয়ালিটিটা, প্রোডাক্ট সোর্সিং, সাপ্লাই চেইন, প্রোডাক্টের কোয়ালিটিটা এখানে যে আপনি একটা প্রোডাক্টের কোয়ালিটি ধরছেন আপনার কম্পিটিটরদের, ঠিক আছে, ঠিক তার থেকে কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই আবারও বলতেছি, অবশ্যই বেশি থাকতে হবে। কারণ তারা মার্কেটে অনেকদিন ধরে আছে,
তাদের কাস্টমারদের রিভিউ দেখবেন, কাস্টমারদের রিভিউ দেখার চেষ্টা করবেন। আপনার প্রোডাক্ট যদি ভালো না হয়, আপনার কাস্টমার ব্যাড রিভিউ দিলে অনলাইনে আপনার ব্যবসা করে যাবে, ব্যাড রিভিউ দিলে। Calma, era que eu tô em fundão. Cara, calmei. ফেসবুক অ্যাডে আপনি কম খরচে মাল বিক্রি করতে পারবেন। প্রাইসিং স্ট্র্যাটেজি অলরেডি বলে ফেলেছি, দাম নির্ধারণের কৌশল। এই যে বললাম যে আপনার টোটাল কস্ট কম্পিটিটর বেস, তাদের থেকে ভ্যালু বেস দিবেন আপনি। কস্ট প্লাস কম্পিটিটর বেস, এখানে তিনটা জিনিস, ঠিক আছে? আমি এখানে নিয়ে আসি। দাম নির্ধারণের কৌশল, ঠিক আছে? দাম কমানোর কি ধরন ব্যবহার করবে, সরি না, দাম নির্ধারণ করবে, বানানটা বলেছে। কস্ট প্লাস মানে আপনি 1000 টাকার প্রোডাক্ট বিক্রি করবেন কত টাকা দিয়া। আরেকটা আছে কম্পিটিটর বেস, আপনি এখানটায় 5000 টাকা দিয়ে কিনেন, কম্পিটিটর 1500 টাকা বিক্রি করতেছে, আপনার কম্পিটিটরের সাথেই থাকতে হবে। এর থেকে বেশিতে গেলে আপনার কাছ থেকে মাল নেবে না। কেন নেবে না? তাহলে একটা মজার কাহিনী বলি। যখন আপনি একটা প্রোডাক্টের অ্যাড রান করবেন, ফেসবুক অলরেডি জানে যে এই প্রোডাক্টের কম্পিটিটর কারা, আপনার প্রোডাক্টের কম্পিটিটর কারা। আপনার অ্যাড দেখায়া ফেসবুক বিক্রি করব আরেক বেডারে মাল, মানে আপনার অ্যাড দেখায়া কাস্টমারের ইন্টারেস্ট জাগাবে। যখন কাস্টমারের কেনার সময় হবে, এটা ফেসবুকের অ্যালগরিদম ভালো করে জানে যে এই কাস্টমারটা কখন এই মালটা কিনবে। যখন কিননের সময় হবে, তখন তার সামনে যে আপনার ভ্যালু বেস মানে আপনার থেকে কম দামে দিতেছে, তার একটা বেশি দেখাবে। তো কম্পিটিটরের থেকে অবশ্যই কম রাখার চেষ্টা করবেন। অথবা আপনি তিনটা কৌশলের মধ্যে ভ্যালু বেস যদি দেন, তাহলে আপনি কতটুকু ভ্যালু দিতেছেন সেই ভ্যালু অনুযায়ী কত টাকায় বিক্রি করলে আপনার পোষাইবে। এটা অনেক প্রোডাক্টের জন্য ভালো। যদি নিজের তৈরি করা থাকে তাইলে ওইটা ভালো। এমনকি ওই আপনার কম্পিটিটর আপনার কাছ থেকে মাল কিনবে পাইকারি, যদি আপনি নিজে মানে বানান মালটা, আর তার মালের থেকে যদি আপনার মালের কোয়ালিটি ভালো হয়। নির্ধারিত মুনাফা এটা অলরেডি বলে ফেলাইছি যে অ্যাটলিস্ট আপনি 40% লাভ রাখবেন। 40% না হয় মার্কেটিং করে টিকতে পারবেন না। এখন আসি পারফরম্যান্স ট্র্যাকিং। পারফরম্যান্স ট্র্যাকিং মানে Ini memang laga tu bida. Ini tu dia. Orang